মোবাইল অপারেট করি, স্ক্রিন রেকর্ডার একটা অপশন আছে। স্যার মাহফুজ স্যার ওখান থেকে রেকর্ড হচ্ছে এখন। হচ্ছে? হ্যাঁ, ওনার ওখানে সাউন্ড আছে তো রেকর্ড হওয়ার। আচ্ছা, তাহলে শুরু করি। ওকে, তো আপনারা একটা প্রশ্ন করেন যে যেখানে যে বুঝছেন না, আমি এটা মানে খুব মানে একটু গুছিয়ে ক্লাসে নিতে আসি যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো আচ্ছা, রেকর্ডিং যেহেতু হচ্ছে, তা আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে কেন্ট রেপার্টরি, এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটার বিষয়ে একটি বিশেষ ক্লাস। তো কেন্ট রেপার্টরির ক্ষেত্রে আমরা একটি প্রস্তুতিমূলক ক্লাস নিয়েছিলাম গত বৃহস্পতিবারে। তো সেখানে আমরা বলেছিলাম যে কেন্ট রেপার্টরিতে লক্ষণগুলো রুব্রিক আকারে সাজানো থাকে। তো আসলে রুব্রিক শব্দটি নিয়ে সেদিনও কথা বলেছি। তো রুব্রিক শব্দটি আসলে রেপার্টরিতে একটি বিশেষ একটি টার্ম। তো সেখানে এই রুব্রিক কথাটা দ্বারা আমরা কি বুঝছি, এখানে লিখে দিয়েছি যে এ রুব্রিক ইজ এ সিম্পটম ইন দ্য রেপার্টোরিয়াল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা রোগীর কাছ থেকে যে লক্ষণগুলো আমরা পাই সেটা কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল লিপিবদ্ধ থাকে, আর এইটাকে রেপার্টরিতে একটি শর্ট ফর্মে লেখা থাকে এই লক্ষণটাকে, যেটাকে একটি টার্ম দ্বারা বোঝানো হয়, টার্মিনোলজি দ্বারা বোঝানো হয়, যেটাকে বলা হচ্ছে রুব্রিক। তো এখানে আরেকটু এক্সপ্লানেশন দেওয়া আছে নিচে, রেপার্টরি ইজ অ্যান ইন্ডেক্স টু দ্য ম্যাটেরিয়া মেডিকা where we find the symptom along with the remedies present under a specific rubric at place। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে রেপার্টরি মূলত হচ্ছে যে একটা ইন্ডেক্স, মানে সিম্পটম ইন্ডেক্স, যেখানে এই এই ইন্ডেক্স বা এই রুব্রিকের বিপরীতে, স্পেসিফিক রুব্রিকের বিপরীতে আমাদের রিমেডির প্রেজেন্টেশন দেওয়া থাকে। অর্থাৎ একটা রুব্রিক যদি পাই, অর্থাৎ রুব্রিক বলতে তো আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের মানে মূলত সিমটম বা মানসিক, সরি সিমটম মানে লক্ষণ, মানসিক লক্ষণ বলবো না, সিমটম মানে হচ্ছে লক্ষণ। এই লক্ষণের বিপরীতে কি কি ওষুধ হতে পারে তার একটি তালিকা রেপার্টরিতে দেওয়া থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ ওটা বুঝতে না পারেন দেন কথা বলেন, কারণ আমি যেভাবে প্রেজেন্ট করছি তাতে কেউ হাত তুললে আসলে বুঝতে পারবো না, এই জন্য আপনারা সরাসরি কথা বলবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় তারপরে স্লাইডে চলে যাই। এখানে যে কথাটা বলছি যে আমাদের একটা রুব্রিক বা একটা লক্ষণের বিপরীতে, লক্ষণের পাশে যে আমরা বলছি যে রিমেডি গুলো থাকে, অর্থাৎ যে ওষুধের তালিকাটা দেওয়া থাকে, সেটাও কিন্তু একটি গ্রেডিং ধরে কেন্ট রেপার্টরিতে দেওয়া হয়েছে। গ্রেডিংটা হলো যে এখানে বলা হচ্ছে যে ফার্স্ট গ্রেড সিমটম বোল্ড, এটা হচ্ছে যে ফার্স্ট গ্রেড সিমটম বোল্ড 3 মার্কস। এটা হচ্ছে যে ওষুধ আসলে একটা রোগী যখন একটা লক্ষণ বলল, সেই লক্ষণের বিপরীতে বোল্ড দিয়ে যে ওষুধটা লেখা থাকে সেটা হচ্ছে ফার্স্ট গ্রেড, সেটাকে ফার্স্ট গ্রেড মিন করে। আর যেটা ইটালিক অক্ষরে লেখা থাকে, আপনাদের কাছে যদি রেপার্টরি এই বইটি থাকে তাহলে আপনারা যে কোনো একটা পৃষ্ঠা উল্টান, যে কোনো চ্যাপ্টার যে কোনো পৃষ্ঠা উল্টান, সেখানে দেখবেন যে আপনার কিছু ঔষধ লেখা থাকবে এরকম বোল্ড করে, আর কিছু থাকবে ইটালিক অর্থাৎ এই বাঁকা অক্ষরে, আর কিছু থাকবে অর্ডিনারি অর্থাৎ নর্মালি লেখা থাকবে। তো এই যে গ্রেডটা, এই গ্রেডটা হলো মূলত ওষুধের মানে ওই 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 লক্ষণের বিপরীতে যে ওষুধগুলো ব্যবহৃত হতে পারে তার গ্রেডিংটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, তো তারপরে স্লাইডে গিয়ে আমরা আরেকটু ক্লিয়ার হতে চাচ্ছি যে এই যে গ্রেডিংটা, ওষুধের যে গ্রেডিংটা, যে রোগী বলছে যে তার হাত পায়ে ব্যথা বা হাত পায়ে জ্বালা, ধরে নিলাম যে রোগী বলছে তার পায়ে ব্যথা, সকালে সেটা বৃদ্ধি পায়। তো এই যে লক্ষণটি, এই লক্ষণটির বিপরীতে অনেকগুলো ওষুধের তালিকা দেওয়া আছে, সেখানে দেখা যাচ্ছে কিছু ওষুধ আছে বোল্ড করে দেওয়া, যেটাকে ফার্স্ট গ্রেড বলা হচ্ছে, যেটা কিছু আছে ইটালিক করে দেওয়া, যেটাকে সেকেন্ড গ্রেড বলা হচ্ছে, আর কিছু আছে নর্মালি অর্ডিনারি, সেটাকে বলা হচ্ছে থার্ড গ্রেড। এখন এই গ্রেডিংটা ওষুধের এই বা রিমেডির এই গ্রেডিংটা, ওষুধ বললে ভুল হবে, রিমেডির এই গ্রেডিংটা আসলে কিভাবে করা হয়েছে তার একটি বর্ণনা এখানে আমরা দেখি।
আচ্ছা, এই গ্রেডিংটা দেখা যাচ্ছে যে আমরা একটু দেখি যে এই গ্রেডিংটা কেন কিভাবে হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে ক্রাইটেরিয়া ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। আচ্ছা, এখানে ফার্স্ট গ্রেডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা একটু দেখি যে এখানে ক্রাইটেরিয়া বলা আছে প্রুভিং, রিপ্রুভিং, তারপর হচ্ছে ভেরিফিকেশন আপন দা সিক। এই তিনটা পর্যায়ে কিন্তু প্রত্যেকটি রিমেডিকে টেস্ট করা হয়েছে একটা লক্ষণের বিপরীতে। তো এখানে দেখা হচ্ছে যে ফার্স্ট গ্রেডে যে সমস্ত রিমেডি দেওয়া আছে একটা লক্ষণের বিপরীতে, সেখানে বলা হচ্ছে যে মেজরিটি অফ দা প্রুভার্স হ্যাজ গিভেন, অর্থাৎ দেখা যাচ্ছে যে ওই ওই রিমেডিটা যখন একজন প্রুভার কোন রোগীর দেহে প্রয়োগ করেছেন, তখন কিন্তু প্রুভিং এর সময় ওই সিমটমটা পাওয়া গেছে। অর্থাৎ মনে করেন যে রাস্টক্স দিলে পরে যে রোগীর ভিতরে যে মানে অস্থিরতা তৈরি হয় বা হাত পায়ের যে ব্যথা তৈরি হয়, এই লক্ষণটি কিন্তু রাস্টক্স যারা প্রুভার হিসেবে যারা রোগীর ক্ষেত্রে প্রয়োগ করেছেন, তারা মেজরিটি অফ দ্য প্রুভার্স হ্যাজ গিভেন, অর্থাৎ এই লক্ষণটা তারা পেয়েছেন। সুতরাং এই সিমটমটা কিন্তু মেজরিটি অফ দ্য প্রুভার দিয়েছেন। আচ্ছা, তারপরে নিচের যে কথাটা যে রিপ্রুভিং, শুধু একবার এটাকে প্রুভিং করেই এটা করা হয়নি, আবার কনফার্ম বাই রিপ্রুভিং, এটাকে কিন্তু আবার রিপ্রুভিং করা হয়েছে। তারপরে হচ্ছে যে ভেরিফাইড এবং সিক, এবং এই ফার্স্ট গ্রেডের যে ওষুধগুলো আছে সেটা কিন্তু যারা মানে রোগী হিসেবে যারা আসে তাদের ক্ষেত্রে এটা প্রয়োগ করে এটা ভেরিফাইড করা হয়েছে। তাহলে ফার্স্ট গ্রেডের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো কিন্তু প্রুভিং করা হয়েছে, রিপ্রুভিং করা হয়েছে, এবং মানে রোগীর ক্ষেত্রে এটা ব্যবহার করে এটা সফলতা পাওয়া গেছে। তাহলে ফার্স্ট গ্রেডের ওষুধের কিন্তু মানে সফলতা মানে আমরা একেবারে কনফার্ম করতে পারছি। আচ্ছা, সিমটম ভিত্তিক। সেকেন্ড গ্রেডে বলা হচ্ছে যে ব্রড বাই ফিউ প্রুভার্স, অর্থাৎ প্রুভিং এ কিন্তু কিছু প্রুভার এটা প্রয়োগ করেছেন, সব প্রুভার এটাকে এটা বলেনি, অর্থাৎ সংখ্যাগত। এখানে আমি কোনো একটা জায়গায় দেখেছিলাম যে একটা সংখ্যাগত, এটা বোধহয় মার্ফি রেপার্টরিতে বোধহয় এটা দেওয়া আছে। আমার কাছে বইটা এখন নাই, তাহলে পেজটা দেখে বলতে পারতাম। মার্ফি রেপার্টরিতে একটা সংখ্যাগত বর্ণনা দেওয়া আছে যে এতজন প্রুভার এটা ব্যবহার করে এই লক্ষণটা পেয়েছেন, এরকম একটা সংখ্যা। যদি আমি পরবর্তী কোনো ক্লাসে আমি ওইটা মানে বের করি, কারণ বইটা আমি এখন ঢাকায়, তো ওইটা বরিশালে বইটা বরিশালে না, গোপালগঞ্জে বইটা আছে। আমি যখন এটা আরেকবার খুঁজে বের করব তখন আপনাদের এটা বলে দেবো যে সংখ্যাগত একটা বর্ণনা ওখানে আছে, এই যে পিউ দ্বারা আসলে কতজনকে বোঝানো হচ্ছে। তো দেখা যাচ্ছে যে মানে আমরা ফার্স্ট গ্রেডে কিন্তু সংখ্যাগতভাবে মেজরিটির কথা বলছি, আর এখানে আমরা সেকেন্ড গ্রেডে দেখছি যে ফিউ প্রুভার, অর্থাৎ সংখ্যাগতভাবে কম প্রুভার এটা পেয়েছেন। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে কনফার্ম বাই রিপ্রুভিং, মানে সংখ্যাগত বিচারেও যদি যদি ফিউ প্রুভার বলা হয়, কিন্তু এটাও কিন্তু কনফার্ম করা হয়েছে যে আসলে এই ওষুধটা এই লক্ষণটা তৈরি করতে সক্ষম। আচ্ছা, আর তারপরে কি বলা হয়েছে অকেশনালি ভেরিফাইড, এটা রোগীর ক্ষেত্রে প্রয়োগ করে এটা মানে ওষুধটা কাজ করে কিনা এটা কিন্তু মানে ওষুধ প্রয়োগ করে মানে ওইভাবে করা হয়নি, মাঝে মাঝে করা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে যেসব ওষুধের ক্ষেত্রে আমরা ইটালিক অক্ষর দেখবো, সরি এই রেমেডি ক্ষেত্রে আমরা ইটালিক দেখবো, ইটালিক ফন্টে লেখা দেখবো, সেখানে দেখবো যে এটা ভেরিফাইড মানে কনফার্ম না, যে এটা মানে এটা ভেরিফাই করে এই রেমেডিটা এই রুবিকের বিপরীতে দেওয়া হয়েছে, সেটা কনফার্ম না। আচ্ছা, এবার আমরা দেখি যে থার্ড গ্রেড, নাও এন্ড দেন এ প্রুভার ব্রিং আউট দা সিমটম। কিছু সংখ্যক বা একেবারে মানে বলা যেতে পারে খুব অল্প সংখ্যক প্রুভার বা এটাকে মানে প্রয়োগ করে দেখেছে রোগীর ক্ষেত্রে, এটা মানে প্রুভিংটা হয় নাই বললেই চলে, মানে এটা নিশ্চিত না, মানে যে এটা প্রুভিং মানে হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে তো আসলে লক্ষণ লেখা হয় প্রুভার করতে, যেটা হানিম্যান করতেন, যে সুস্থ মানব দেহে এটা প্রয়োগ করতেন, প্রয়োগ করার পরে তারপর লক্ষণ তৈরি হতো, সেটাই তো ম্যাথমেটিক উনি লিখতেন। তো এখানে থার্ড গ্রেডের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে এটা মানে নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এরকম কোনো মানে পরীক্ষা করে এই ওষুধের বিপরীতে বা এই রেমেডির বিপরীতে যে সিমটম তৈরি হয় সেটা লিপিবদ্ধ করা হয়েছে।
যেটা মানে ফার্স্ট গ্রেডের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা প্রুভিং ছাড়া আসলে এই লক্ষণটা লেখাই হয়নি। সেকেন্ড গ্রেডের ক্ষেত্রেও বলা হচ্ছে যে কিছু সংখ্যক প্রুভার এটা কনফার্ম করেছে না। থার্ড গ্রেডে বলা হচ্ছে যে এটা নিশ্চিত করে বলা যায় না, হয়তো বা কেউ কেউ করেছে, বাট এটা মানে সংখ্যাগতভাবে এটা নিশ্চিত না। আচ্ছা, এবং বলা হচ্ছে যে রিপ্রুভিংটাও কিন্তু বলা হচ্ছে নট কনফার্ম। আচ্ছা, তবে থার্ড গ্রেডের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট কথাটা হলো যে ভেরিফাইড বাই কিউরিং সিক ফলস, এটা বলা হচ্ছে যে থার্ড গ্রেডের গুরুত্বটা কিন্তু মানে কোন ওষুধের ক্ষেত্রে আপনি থার্ড গ্রেড দেখেই চিন্তা করেন তো থার্ড গ্রেড তো আসলে তেমন গুরুত্বপূর্ণ না, এটা দিব কিনা। কিছু কিছু ওষুধ আছে যেটা মনে করেন যে ল্যাকেসিস, তারপরে মনে করেন যে ফসফরাস, তারপর হচ্ছে মনে করেন যে মেডোরিনাম, এরকম কিছু ভয়ঙ্কর কিছু ওষুধ আছে, এইগুলো না রুগীর উপর প্রয়োগ করে সফলতা পাওয়া গেছে। আর এটা কিন্তু মানে মনে করেন যে ল্যাকেসিসের মতো ওষুধ যদি কারো উপর প্রুভ করা হয় তাহলে তো সে মারাত্মকভাবে একটা জটিলতা তৈরি হবে, মারাও যেতে পারে। সুতরাং কিছু ওষুধ কিন্তু সিক রোগীদের ক্ষেত্রে ব্যবহার করে সফলতা পাওয়া গেছে, তাদেরকে থার্ড গ্রেডে রাখা হয়েছে। এটা প্রুভিং করা হয়নি, কিন্তু এর গুরুত্ব অনেকখানি। মানে আমরা ডাক্তাররা কিন্তু এই যে একটা মানে কনফিউজড হই যে একটা ওষুধের থার্ড গ্রেডে আছে, সেই রুব্রিকের বা সেই সিমটমের বিপরীতে বা সেই লক্ষণের বিপরীতে আর একটা ওষুধ ফার্স্ট গ্রেডে আছে, তাহলে আমি কোনটা ব্যবহার করব? যদি যদি অন্যান্য সকল সিমটম কভার করে তাহলে থার্ড গ্রেড, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড কোনো বিষয় না, যে কোনো গ্রেডে থাকা ওষুধটাই কিন্তু রোগীর জন্য প্রযোজ্য হবে এবং সেটা খুব ভালোভাবে কাজ করে। অর্থাৎ আমি ল্যাকেসিসের সমস্ত লক্ষণ দেখতে পাচ্ছি, একটা লক্ষণে গিয়ে দেখলাম যে এই ল্যাকেসিসটা থার্ড গ্রেডে মানে লেখা আছে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। অর্থাৎ ল্যাকেসিসটা দেখা যাচ্ছে যে মানে এটা কিন্তু প্রুভিং মানে করা হয়নি যেহেতু, বা মানে প্রুভিং, আমি এটা আসলে এটা উদাহরণ দিচ্ছি, বাট ল্যাকেসিস কিন্তু হেরিং এর প্রুভিং কিন্তু ওষুধ। তো এটা আসলে একটা উদাহরণ দিচ্ছি যে এই যে বিষয়টা যে কোনো ওষুধ যদি আমরা থার্ড গ্রেডে দেখি কিন্তু তার যদি অন্যান্য সিমটম, মেন্টাল, ফিজিক্যাল, এই সব সিমটম বা পিকিউলার সিমটম বা মানে ওষুধের যে মানে সেন্টার অফ গ্র্যাভিটি বা অ্যাফিনিটি, এই বিষয়গুলো যদি কনফার্ম করে যে এই ওষুধটাই সে বিন করতেছে, তাহলে কিন্তু আমরা থার্ড গ্রেড ওষুধটাকে সুন্দর ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমি একটু প্রশ্ন নিয়ে নিই, যেহেতু একটু আলোচনা করেই ফেললাম, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? স্যার সরাসরি প্রশ্ন করেন। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন হলো, এই যে ফল বলছে, এটা হলো লোকমুখী শোনা এরকম একটা কথা, এটা ভেরিফাইড বাই কিউরিং সিক, এতটুক থাকলে ঠিক ছিল, কিন্তু তারপরে কথাটা আচ্ছা, এটাকে আমি একদম মানে ক্লিয়ার করে দিই। এটা হলো যে থার্ড গ্রেড সিমটমটা কিন্তু মানে ক্লিনিক্যাল সিমটমও বলা হয়, যে রোগীর ক্ষেত্রে প্রয়োগ করে এটা সফলতা পাওয়া গেছে। ঠিক আছে, এখানে যাই লেখা থাকে বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা দিলে পরে আপনাদের কাছে ইজি হবে। ঠিক আছে, ওকে, আপনাকে ধন্যবাদ। আপনি এখানে মানে গ্রামার ধরে ব্যাখ্যাটা দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? কারণ আমরা এই জায়গাগুলো একটু ক্লিয়ার করে ঢুকতে চাচ্ছি। কারো কোনো প্রশ্ন নাই না? আপনারা বুঝতেছেন তো? একটু বলবেন যে আপনারা বুঝতেছেন? জি স্যার, জি স্যার। হ্যালো, আচ্ছা, কারণ এই স্যার জায়গাগুলো একটু মানে হ্যাঁ হ্যাঁ স্যার একটু সেকেন্ড গ্রেডটা একটু আবার একটু যদি পার্থক্যটা বলতেন, মানে একটু কনফিউজ লাগতেছে ফার্স্ট গ্রেড আর সেকেন্ড গ্রেডটা। আচ্ছা, এই স্লাইডটার দিকে একটু তাকান। হ্যাঁ, হ্যাঁ 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 বলা হচ্ছে যে যারা যারা ফার্স্ট গ্রেড হচ্ছে যে যারা যারা এই ওষুধটা মানে প্রুভার হিসেবে যারা এই ওষুধটা প্রয়োগ করেছে, মনে করেন যে আমি, আপনি, ছাইপুর, আমরা আমরা তিনজনই দেখা গেছে যে আমরা মনে করেন রাস্টক্স একটা রোগীর ক্ষেত্রে প্রয়োগ করেছি, দেখছি যে রোগীর হাত পা ব্যথা হয়, রোগীর ভিতরে অস্থিরতা তৈরি হয়। ঠিক আছে, আমরা তিনজনে প্রয়োগ করে তিনজনই মানে এটা দেখেছি। কিছুদিন পরে আমরা কিন্তু আবার এটা মানে এই রাস্টক্সকে আবার আমরা রিপ্রুভিং করেছি যে 5 মাস আগে এটা করেছিলাম, এবার আরেকবার করে দেখি। ঠিক আছে, অথবা অন্য রোগীতে করে দেখি, একই রোগীতে বা অন্য রোগীতে দেখলাম যে আবার সেটা হয়েছে। ঠিক আছে, তো এই যে যে আমরা মানে প্রত্যেকেই কিন্তু এটা মানে নিশ্চিত হয়েছি যে রাস্টক্স এই লক্ষণ তৈরি করতে সক্ষম। তাহলে আমাদের কিন্তু এখানে বলা আছে মেজরিটি বা ম্যাক্সিমাম বা সবাই
এই এই ওষুধের ক্ষেত্রে এই এই লক্ষণটা পেয়েছে। আর সেকেন্ড গ্রেডের ক্ষেত্রে বলা হচ্ছে যে মনে করেন যে আমরা 3 জন প্রয়োগ করেছি একটা ওষুধ, মনে করেন যে ব্রাউনি একটা ওষুধ আমরা প্রয়োগ করেছি, যে ব্রাউনি প্রয়োগ করার ফলে ফলে রোগীর মধ্যে দেখা যাচ্ছে যে মানে খুব খারাপ আচরণ একটা তৈরি হয়। মানে ব্রাউনি তো ব্যবহার মানে খুব একটা সুবিধাজনক না, মানে ব্রাউনি রোগীদের ব্যবহার তো রুক্ষ শুষ্ক ব্যবহার থাকে। হুম, তো দেখা যাচ্ছে যে আপনি ব্যবহার করে পেয়েছেন, সাইফুর ব্যবহার করে পেয়েছে, বাট আমি পাই নাই। ঠিক আছে, এখন বিষয়টা হলো যে কেন পায়নি, এটা একটা বিষয় হলো যে রুগীর সব সব রুগীর কনস্টিটিউশন কিন্তু মানে সব লক্ষণকে করে না, প্রুভিং এ সাপোর্ট করে না। তখন দেখা যাচ্ছে যে ওষুধ ঠিক আছে কিন্তু কনস্টিটিউশনের কারণে ওই লক্ষণগুলো তৈরি হয় না, বা মায়াজমেটিক লেয়ার ব্যারিয়ার থাকার কারণে সেটা তৈরি হয় না। কিন্তু ফার্স্ট গ্রেডে যেটা আছে যে সেটা আছে যে কনস্টিটিউশন মায়াজম সবগুলোকে মানে করে মানে ভেদ করে সে লক্ষণ তৈরি করে। যেমন ধরেন যে আমাদের যে এই গুলো হয়, মানে বিভিন্ন সময় যে আমাদের যে এই যে সংক্রামক যে রোগগুলো হয়, এগুলো এগুলো দেখবেন কি যে মানে ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে এটা এমন ভাবে ছড়িয়ে পড়ে, মহামারী আকারে ছড়িয়ে পড়ে যে মানে সবার ক্ষেত্রেই সেই লক্ষণগুলো প্রকাশিত হয়। অর্থাৎ সেখানে কনস্টিটিউশন বা মায়াজমকে পাত্তা না দিয়ে মানে সবার ক্ষেত্রে ওই রোগ লক্ষণটা প্রকাশিত হয়। ঠিক আছে, তো এই যে যে সবার ক্ষেত্রে লক্ষ্যটা প্রকাশ করতে সক্ষম হয়েছে, তাহলে সেই ওষুধটা হচ্ছে আপনার হচ্ছে ফার্স্ট গ্রেডের। আর কিছু মানুষের ক্ষেত্রে সক্ষম হয়েছে, কিছু মানুষের ক্ষেত্রে পারে নাই, কিছু প্রুভার এটা পেয়েছেন, কিছু প্রুভার পায় নাই, কিন্তু মানে পাওয়া গেছে আর কি। এইটা হচ্ছে সেকেন্ড গ্রেড। আর থার্ড গ্রেডটা হচ্ছে যে মানে এটা নিয়ে খুব একটা প্রুভিংই হয় নাই, কেউ কেউ 2-1 জন করছে বা এটা নিশ্চিত না, এরকম। এবার কি বুঝছেন কিনা? জি স্যার, খুব ভালো মতন হয়েছে। হ্যাঁ, ফার্স্ট গ্রেড হচ্ছে কি যে আপনার মানে কোনো কোনো কনস্টিটিউশন মানে না, কোনো মায়াজম মানে না, সে লক্ষণ তৈরি করবেই। সেকেন্ড গ্রেড হচ্ছে যে কিছু প্রুভার লক্ষণ পেয়েছে, কিছু প্রুভার লক্ষণ পায় নাই, কারণ এখানে মানে ওই রকম ভাবে মানে ওষুধের ওই ক্ষমতা নাই যে সে কনস্টিটিউশনকে ভেদ করে লক্ষণ তৈরি করতে সক্ষম। এরকম এরকম মানে ওষুধের ওই পরিমাণে শক্তি নাই। বাট যদি কনস্টিটিউশন মিলে তাহলে ওষুধ আসলে কাজ করবে, না হলে কাজ করবে না। ঠিক আছে, এই হলো বিষয়। দেখেন যে এবার মনে করেন যে করোনা আসছে, কিছু মানুষের তো আসলে করোনা হয়নি, করোনা মনে করেন যে রোগ জীবনে ঢুকছে বা হয় নাই। তো এই যে করোনার যে ওষুধগুলো এটা যদি প্রুভিং এ আসে, তাহলে দেখা যাচ্ছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে রোগ লক্ষণ তৈরি করবে, কিছু মানুষের ক্ষেত্রে রোগ লক্ষণ তৈরি করবেই না। আশা করি বুঝতে পারছেন না? ফার্স্ট গ্রেড মানে হচ্ছে সুপার গ্রেড, বা মানে মার্ফি ওষুধ সুপার গ্রেড দিয়ে ফার্স্ট গ্রেড বুঝেছেন, সে কোনো কিছুকে মানবে না, সে রোগীর ক্ষেত্রে যদি ঠিকঠাক নিয়মে এটা প্রয়োগ করা হয় তাহলে সে লক্ষণ দিবেই, অর্থাৎ সবাই একই লক্ষণ পাবে। সেকেন্ড গ্রেডের ক্ষেত্রে বলছে না আপনি তো লক্ষণ পেয়েছেন, আমি তো পাচ্ছি না, কারণ ওখানে রোগীর ক্ষেত্রে ব্যারিয়ার আছে। ওকে, এই হলো বিষয়। আর কোনো প্রশ্ন আছে? পলাশ, প্রশ্ন নাই না? সাইফুর রহমান? না স্যার, প্রশ্ন নাই, বুঝা গেছে স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আমরা চলে যাই, আমরা কেন্দ্রীয় পার্টিতে রুব্রিকটা আসলে কিভাবে সাজানো থাকে সেটা আমরা আসসালামু একটু দেখি। আলাইকুম স্যার। হ্যাঁ, বলেন স্যার। স্যার সুপার গ্রেডটা বুঝি না, সুপার গ্রেড। ও আচ্ছা, সুপার গ্রেডটা আসলে এই এই কেন্দ্রীয় পার্টিতে নাই, কেন্দ্রীয় পার্টিতে 3টা গ্রেড, তো আমি আসলে কথা প্রসঙ্গে সুপার গ্রেডটা বলে ফেলছি। ওই মারফিরি পার্টিতে সুপার গ্রেড নামে একটা গ্রেড আছে, ওটাকে ফোর্থ গ্রেড বলা হয় বা সুপার গ্রেড বলা হয়। ঠিক আছে, ওইটা ওই বোল্ড দেওয়া থাকে, তার নিচে ওটা আন্ডারলাইন করা আছে। ফার্স্ট গ্রেড কি সুপার গ্রেড কি একই স্যার? না 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 না, এটা এটা বলাই আমার ভুল হয়েছে। এটা যদি আমি মার্ফি রেপার্টরি পড়াই তখন আমি গ্রেডিংটা 3টা গ্রেডে না দেখিয়ে তখন আমি 4টা গ্রেড বুঝাবো। হ্যাঁ, তো 4টা জি গ্রেড জি হচ্ছে স্যার। কি যে এই যে 3টা গ্রেডের মধ্যে আবার বলা আছে যে এই এই সিমটমের জন্য এই ওষুধটা একেবারে নির্দিষ্ট, মানে একেবারে মিস করবেই না। তো এইরকম একটা নিশ্চয়তা দেওয়ার জন্য মার্ফি রেপার্টরিতে 2-1টা ওষুধকে সুপার গ্রেড বলা হয়েছে, বাট কেন্ট রেপার্টরিতে 3টাই গ্রেড। ঠিক আছে, ওইটা মাথায় নেওয়ার দরকার নাই, মাথায় নিলে কেন্ট রেপার্টরি বুঝতে অসুবিধা হবে, আপাতত মাথায় নিয়েন না। জি স্যার, আজকে আমি ওই যে ওইটা কিনেছি, এই যে ইয়েটা, এই যে বইটা কিনেছি, এই যে কেন্টের যেটা এই আছে। যে কেন্টের যেটা, ওইটাই আপাতত স্বদেশী পড়ি আমরা, স্বদেশী মারফিটা স্বদেশী আপাতত যেটা। দরকার নাই।
মারফিটা বাংলাদেশে অনেক দাম, পাওয়া যায় না, ফটোকপি নানান ভেজাল। আমি যেটা মানে পেয়েছি সেটা ইন্ডিয়া থেকে আনানো হয়েছে, তারপরেও অনেক দাম পড়েছে। স্যার ঠিক আমি আছে, আজকে এটা কিনেছি ওই যে ফারুকি স্যারের স্বদেশি কেন্টের যেটা বাংলা স্যার। হ্যাঁ এটাই পড়েন, এটাই আপাতত পড়তেছেন, এটাই আমাদের জন্য সুবিধাজনক হবে। ঠিক আছে, বই পড়ার অভ্যাসটা যখন তৈরি হয়ে যাবে তখন দেখবেন যে বাজারে বই আসলেই আপনার ভিতরে একটা অস্থিরতা তৈরি হবে যে না কিনতে পারছি না কেন, আমার ভিতরে এই রোগটা আছে। আচ্ছা যাই হোক, তারপর আমরা চলে যাই যে রুব্রিক অ্যারেঞ্জ। আপনার কাছে, আপনাদের যাদের কাছে আছে, আহ মনে করেন যে রেপার্টরি আছে, আপনারা আহ করেন, এটা পেজ নাম্বারটা আমি লিখে রাখলে ভালো হতো রে, পেজ নাম্বারটা লিখে রাখিনি। আচ্ছা যাই হোক, আপনারা হেডসঅ্যাপটারে আমি যেটা দেয়া এখানে দেখা যাচ্ছে পালস সেটিং, হেডসঅ্যাপটারে চলে যাই। যদি আপনাদের থাকে, আচ্ছা এটা হলো কত নম্বর পৃষ্ঠা, পেজ নাম্বারটা লিখে রাখলে ভালো হতো। 225 স্যার। 225। আচ্ছা এখানে, না আরো আগে আছে। আচ্ছা 225 পৃষ্ঠা সবাই বের করেন। 223 থেকে শুরু, 223 থেকে শুরু। না 200, এটা কত নম্বর আছে একটু দেখিনি। হ্যাঁ মানে পাল সেটিংটা 223 থেকে শুরু। শুরু, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা এটা পাবেন হলো 226 পৃষ্ঠার বাম কলামে উপরের দিকে, একটু বের করেন, ব্রেইন লেখা আছে যদি আপনাদের কাছে থাকে। স্যার ঠিক আছে, আমার বইটা হলো ওই যে মাসুদ খানের স্যার, ওই ইয়েটা আমি পাইনি, মাসুদ খানেরটা পাইছি। মাসুদ খানটা পাইছেন তাই তো, ওই জি পেজ স্যার। নাম্বার তো একই, সমস্যা নেই। আচ্ছা ওইটা আর এটার মধ্যে খুব একটা তফাৎ নাই, তবে ওই ফারুকী ছেলে বইয়ের বাড়তি সুবিধা হলো যে বাংলা মানে এই বর্ণমালা ধরে সাজানো আছে তো, একটু জি ওই রুগীর মানে লক্ষণের সাথে মিলাইয়া খুব দ্রুত রুব্রিকটা বের করা যায়। এই একটা বাড়তি সুবিধা দিয়েছে, এই কারণেই খুব বেশি জনপ্রিয় হয়ে গেছে আর কি। তবে মাসুদ খানের বইটা আর একটা সুবিধা হলো যে প্রত্যেকটা রুব্রিকের বাংলা করা আছে, মানে দুইটা বইয়ে দুই রকম সুবিধা আছে। যদি একটা বইয়ের মধ্যে দুটো সুবিধা থাকতো তাহলে আমাদের মানে যারা বাংলা ভাষাভাষী তাদের জন্য আসলে আরো বেশি উপকার হতো, দুইটা মিলে একটা বই হলে ভালো হতো। যাই হোক, আমরা 226 পৃষ্ঠা বাম দিকে দেখি যে আহ, আমাদের এই যে লাল রং দিয়ে যেটা বুঝেছি, আসলে লাল রং তো বই দেওয়া নাই, বইতে দেওয়া আছে মূলত আমাদের দেওয়া আছে চ্যাপ্টারের নামটা মূলত প্রত্যেক পেজে পেজে উপরে দেওয়া থাকে। ঠিক আছে, চ্যাপ্টার নাম আমাদের 37টি চ্যাপ্টারের কথা বলেছি, 37টি চ্যাপ্টার এখানে আমাদের দেওয়া আছে। তো আমরা হেডটা নিলাম। এখানে একটা জিনিস খেয়াল করেন যে একটা রুব্রিক হচ্ছে যে রুগী এসে বলল যে পালসেটিং মানে কি জানা আছে? হুম, দপদপ একজন করা বলবেন? স্যার। দপদপ করা, right। আচ্ছা এখানে আমরা একটু 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 কথা বলে নিই যে রুগী এসে যে সমস্যাটার কথা বলবে, ঠিক আছে, সেটাই কিন্তু রুব্রিক। সমস্যা মানে যে লক্ষণের কথাটা বলবে, রুগী বলছে যে আমার মাথায় দপদপ করে, তাহলে এই দপদপটাই কিন্তু তার লক্ষণ। তাহলে আমরা কি করব, এই আমরা রুগী মানে বলছে কোথায় দপদপ করে, মাথায়, তাহলে আমরা হেড চ্যাপ্টারে চলে যাব এবং দপদপের মধ্যে চলে যাব। তো এই মানে ফারুকী স্যারের বইয়ের সুবিধাটা হলো যে এই দপদপটা আসলে এই পালসেটিং এটা কোথায় আছে এটা কিন্তু পেজ নম্বরে দেওয়া আছে। এখানে আমি একটু বের করার চেষ্টা করি। এই যে দপদপ করে এখানে 223 পৃষ্ঠা শুরু, এটা এটা এখানে লেখা আছে। ঠিক আছে, তো এটা সুবিধাটা হলো যে এই যে রুগী বলছে দপদপ, এটা ইংলিশটা আমি আসলে জানি না, তাহলে আমি দপদপ ধরেই কিন্তু আমি 223 পৃষ্ঠায় গিয়ে এটা খুঁজে বের করতে পারবো। এই সুবিধাটা আসলে এই বইতে দেওয়ার কারণে খুব বেশি মানে মার্কেট তৈরি করেছে বইটা। তাহলে আমরা দেখলাম যে রুগী বলছে দপদপ, এটা ইংলিশটা কি হবে সেটা কিন্তু ওখানে দেওয়া আছে, কনসেপ্টিং দেওয়া আছে এবং কত নম্বর পেজে দেওয়া আছে সেটাও দেওয়া আছে। তাহলে আবার বলি, এই কথাটা আবার বলি কারণ এই কথাটা বোঝা খুব জরুরি। রোগী যে সমস্যাটির কথা বলবে সেটাই তো আমরা লক্ষণ হিসেবে ধরি। যে সমস্যা বা যে লক্ষণটির কথা বলবে এবং যে অঙ্গে বা
যে চ্যাপ্টারের কথা বলবে আমরা সেই চ্যাপ্টারে গিয়ে সেই লক্ষণটা খুঁজে বের করব। সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, সবাই আশা করি বুঝতে পেরেছেন এখানে না? একটু স্যার, এখানে হ্যাঁ, এই যে পাল সেটিং এর পরে বেলাডোনা, জেলস আর থুজার আর ব্রাকেটে 160, এইটা একটু বলবেন? আমি আমি আসলে ওইটা আলোচনা করতেছি, আমি কিন্তু আলোচনায় যাইনি এখন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যেটুকু বলেছি সেটুকু বুঝতে পারলেই হলো, আমি সামনে আগাচ্ছি। এখন এই পালসেটিং লক্ষণ বলছে যে রুগী বলছে যে আমার মাথা দপদপ করে। এখানে এই বেলেডোনা আছে আমাদের হচ্ছে ফার্স্ট গ্রেডে, আর জেলসিনিয়াম আছে সেকেন্ড গ্রেডে, আর থুজা আছে থার্ড গ্রেডে। ওই যে গ্রেডিং তে বোঝাইলাম সেটাই, যে বেলেডোনা দেখেন এই যে বোল্ড করে দেওয়া, জেলসিনিয়ামটা সেকেন্ড গ্রেডে ইটালিক করে দেওয়া, আর এই থুজাটা মানে অর্ডিনারি ফন্টে লেখা। এইরকম 160টা ওষুধ আছে এই পালসেটিং এর বিপরীতে। মানে ওই এই পেজে যদি আপনি দেখেন, হ্যাঁ, যে শুধু পালসেটিং দিয়ে আমাদের 160টা ওষুধ আছে। এই এটার পেজ নাম্বার হলো 123-এ। 123-এ দেখেন যে পালসেটিং এইটার বিপরীতে, এই সিমটমটার বিপরীতে 223 পৃষ্ঠায় 160টা ওষুধ আছে, এই জন্য 160 লিখেছে। আচ্ছা, এখন কথা হলো যে এই পালসেটিং কিন্তু আমার রোগী বলে দেয় নাই যে আসলে আমার মানে হেডের কোন জায়গায় আলাদাভাবে হয়, বা কোনো সুনির্দিষ্ট ইটা দেয় নাই, সাবরুব্রিকটা দেয় নাই। ঠিক আছে। এখন তো সেই জিনিসগুলো আমরা আসলে একটু বোঝার চেষ্টা করি। তার আগে একটু বুঝিয়ে নিই যে এটা আসলে কিভাবে সাজানো থাকে। আমরা একটা রুব্রিক, আপনাদের কাছে যদি বই থাকে, আপনারা অনেকে জানেন, যারা নতুন তাদের জন্য বলছি, হয়তোবা কেউ কেউ অলরেডি এই জিনিসগুলো জানেন। একটা রুব্রিক, এই পালসেটিংটা হচ্ছে আমাদের মেইন রুব্রিক। ঠিক আছে। তো এই মেইন রুব্রিকের নিচে আরো 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 রুব্রিক থাকে। যেমন ধরেন এইটাই পালসেটিং এর নিচে এই সাবরুব্রিক রয়েছে ব্রেইন। ঠিক আছে। এটা জাস্ট আমি পজিশনটা বোঝানোর জন্য, অ্যারেঞ্জটা বোঝানোর জন্য। এই পালসেটিং থেকে দেখেন একটু মানে ডানে সরে এটা আছে। তারপর হচ্ছে তার সাবরুব্রিক রয়েছে যে বিটিং, মানে হচ্ছে কি পিটাচ্ছে এরকম। এই ব্রেনের নিচে দেখেন একটু ডানে। তারপর হচ্ছে হামার্স লাইক, মানে মনে হচ্ছে যে এই পিটাচ্ছে, সেটা কিরকম মতো হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, বা হামার মানে যে লোহার যে ইটা থাকে যা দিয়ে পিটায়। তাহলে আমাদের এই রুব্রিকের অ্যারেঞ্জটা হলো যে মানে প্রধান যে রুব্রিকটা থাকবে তার আন্ডারে যে রুব্রিক গুলো থাকবে সে কিছুটা জায়গা ছেড়ে দিয়ে ডানে থাকবে। এটা হচ্ছে বিষয়। এখন বলতে পারেন স্যার এই ব্রেনের পাশে বইতে তো অনেকগুলো ওষুধ লেখা আছে, আপনি লেখেন নাই কেন? এখানে একটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি। আপনারা যদি 226 পৃষ্ঠা দেখেন, ব্রেনের পাশে অনেকগুলো ওষুধ দেওয়া আছে, কিন্তু আমি এখানে একটা লিখি নেই। আমি যে সফটওয়্যারটা ব্যবহার করি, আপনাদের যেটা দেওয়া হবে আর কি, সেই সফটওয়্যারে ব্রেনের অপোজিটে কোনো ওষুধ লেখা নাই। ঠিক আছে। মনে ওইটা আপডেট বেশি, অর্থাৎ এখানে যে ওষুধগুলোর কথা বলা আছে এটা আপডেট ভার্সন যেটা সফটওয়্যারে আছে, সেখানে কোনো ওষুধ লেখা নাই। ঠিক আছে। এই জন্য আমি ওষুধ লিখি নাই। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে পালসেটিং হচ্ছে আমাদের মেইন রুব্রিক, তার সাব রুব্রিক হচ্ছে ব্রেইন। আর এই ব্রেইনের ভিতরে যে ব্যথার যে মানে ইটা পালসেটিং এর যে ধরনটা, ব্যথা তো না, পালসেটিং এর যে ধরনটা সেটা লেখা আছে যে বিটিং, মানে মনে হচ্ছে যে আমাকে পিটাচ্ছে, সেখানে ওষুধ আছে 15টা। আবার যখন রুগী বলছে, যে রুগীকে আপনি জিজ্ঞাসা করেন যে এই যে যে পিটাচ্ছে এটা কি কোনো কিছু মনে হয় যে এটা মানে কোনো কিছু দিয়ে পিটাচ্ছে, এরকম কিছু মনে হয় না, বা কোনো ধরন মনে হয় না, মনে হয় যে আমাকে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, তখন কিন্তু আমার ওষুধ চলে আসলো 2টা। তাহলে কোথায় 160টা ওষুধ ছিল, আমি একটি সুনির্দিষ্ট একদম পিকিউলার সিমটমটা পেয়ে গেলাম, যে রুগী বলে যে আমার মাথা দপদপ করে, এবং সেই দপদপের স্টাইলটা হলো যে মনে হয় যে আমাকে মানে কেউ মানে মানে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, এই স্টাইলে দপদপটা করে, এইরকম মানে একটা মানে স্টাইলে, বা এরকম একটা মানে ছন্দে এই পিটানোটা ওই মানে মানে এই দপদপানিটা মনে হয়। তখন কিন্তু আমার 160টা ওষুধ থেকে 2টা ওষুধে চলে গেল। এইভাবে মূলত রেপার্টরিটা আমরা ব্যবহার করি। তবে এখানে একটা কথা বলে, যে রেপার্টরি এই যে 2টা ওষুধের কথা বলা আছে, এটা কিন্তু রোগীর অন্যান্য সিমটম মিললে এই 2টা ওষুধ কিন্তু 2টা ওষুধের মধ্যে যে কোনো একটা সিলেক্টেড হবে। অন্যান্য লক্ষণ না মিললে আপনি এই 2টো ওষুধ থেকে যে কোনো একটা ওষুধ দিয়ে দিলেন, কোনো কাজই করবে না। এটা কিন্তু মানে রেপার্টরি একটা বিশাল একটা মানে লিমিটেশন। আমরা মানে যারা রেপার্টরি ধরে ওষুধ দেয় বলছে যে একদম সুনির্দিষ্ট লক্ষণ ধরে ওষুধ দিলাম, কোনো কাজই তো হলো না, তাহলে কি হইলো? দুটো কারণ, সেটা হচ্ছে যে অন্যান্য লক্ষণ মেলে নাই,
অথবা সুনির্দিষ্ট লক্ষণ সবই মিলছে কিন্তু এখানে মায়াজমেটিক কোনো ব্যারিয়ার আছে বা কনস্টিটিউশনাল কোনো মানে ব্যারিয়ার আছে, এই জন্য ওই স্মল ডিএমইটি কাজই করেনি। এরকম একটা মানে বিষয় কিন্তু আপনাদের মাথায় নিতে হবে। যে বিষয়টা নিয়ে আমাদের শাহিন স্যার খুব ভালোভাবে মানে এই আপনাদের যখন অর্গানন পড়িয়েছেন তখন এই কথাগুলো কিন্তু বলেছেন। অর্থাৎ রোগীর সামগ্রিক চিত্র যদি না মেলে তাহলে শুধু আমি একেবারে সুনির্দিষ্টভাবে 2টা ওষুধ পেয়ে গেলাম, সেখান থেকে ছোটখাটো কিছু লক্ষণ মিলে দিলাম, ওষুধ কাজ করবে না। এমনও হতে পারে যে এই তালিকায় ওই ওষুধটা নাই, এই তালিকায় সেই ওষুধটা নাই, কিন্তু রুগীর অন্যান্য সিমটম একটা ওষুধকে ডিমান্ড করেছে, হ্যাঁ, পালসেটিং এর একটা ওষুধ ডিমান্ড করেছে, মানে সেটা কিন্তু মানে এই পালসেটিং এর এই তালিকায় 160-এর মধ্যে নাই, এমন একটা ওষুধ দিচ্ছে যে যা এই পালসেটিং এর এই 160-এর মধ্যে নাই, সেই ওষুধটা ছেড়ে দেবে যদি, সেই ওষুধটা আরোগ্য হবে যদি রোগীর অন্যান্য সিমটম কভার করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমরা দেখি যে আমি একটু কালি দিয়ে একটু বোঝানোর চেষ্টা করেছি যে এই যে হামার লাইকস, এইটা কিন্তু এই বিটিং এর সাবরুব্রিক, ঠিক আছে, আর এই বিটিংটা হচ্ছে ব্রেইনের সাবরুব্রিক, আবার একইভাবে এই শুটিংটা হচ্ছে এই ব্রেইনের সাবরুব্রিক। এটা কিন্তু খুব বোঝার বিষয়। এই যে দেখেন ব্রেন সোজা ফরহেড, ব্রেন সোজা ফরহেড, এটা হচ্ছে আমাদের একটা সাবঙ্গ আর কি, ঠিক আছে, সাবঙ্গ। আচ্ছা, এই মূল রুব্রিকের নিচে একটা সাবঙ্গ, এটা তার সোজা এটা, এই 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 ফরহেড এই আর ব্রেন এটা পালসেটিং এর কিন্তু আন্ডারে, আর এই বিটিংটা হচ্ছে ব্রেনের আন্ডারে, আর এই হামারটা আছে বিটিং এর আন্ডারে। মানে এই সোজা সোজা দেখে এখানে স্কেলিং দেখে আমরা বুঝবো কে কার আন্ডারে আছে। এখানে কিন্তু আমি এই শুটিংটা কিন্তু হামারের আন্ডারে না, এখানে যদি আমি কালি দিয়ে বুঝাইছি, এখানে আমাদের প্রিন্টিং এ তো আর কালি মানে আলাদা না, কালি তো সব কালো কালি দেওয়া, সেখানে আমরা স্কেলিং দেখবো, যে স্কেলিংটা এখানে স্কেলিং এর দিকে একটু খেয়াল করেন, আমি একটু কারসার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে স্কেলিংটা ধরে আমি বুঝতে পারবো যে আসলে কে কার আন্ডারে। আমি সহজভাবে বোঝানোর জন্য যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে জায়গা ছেড়ে দিয়েছে সে তার আন্ডারে। দেখেন এই বিটিং আর শুটিং কেউ কাউকে কিন্তু জায়গা ছেড়ে দেয়নি, ও বলছে যে তুমিও যেখানে আমিও সেখানে, এই সোজা দেখেন এটা সোজা সোজা। তাহলে এই বিটিং আর শুটিং কিন্তু কেউ কারো সাবরুব্রিক না, ঠিক আছে। তবে সরি, বিটিং আর শুটিং কিন্তু ব্রেনের সাবরুব্রিক, কিন্তু বিটিং এর সাবরুব্রিক শুটিং না। আবার এই ব্রেন আর ফরহেড এরা এরা কিন্তু দুইজনই এই পালসেটিং এর সাবরুব্রিক। তাহলে আমরা কিভাবে বুঝবো যে জায়গা ছেড়ে দিয়েছে সেই তার পূর্ববর্তী রুব্রিকের সাব হবে? এই জায়গাটা ভালো মতো বুঝছেন কিনা, এটা বোঝানো কিন্তু একটু জটিলই, অনেকে বোঝানো যায় না। আপনারা বুঝছেন কিনা, না বুঝতে প্রশ্ন করেন। স্যার বুঝতে পারছি। অর্থাৎ আপনি আপনার বাসায় আমি গিয়েছি, আপনি চেয়ার থেকে উঠে আমাকে জায়গাটা ছেড়ে দিয়ে পাশের চেয়ারে বসতেন, তাহলে এটা মিন করে যে আপনি আমাকে সম্মান করেছেন, আপনি আমার অধীনস্থ, ঠিক আছে। আর যদি আমরা দুজন সমান সমান হই, আপনি গেছেন, আপনি পাশে একটা চেয়ার দিয়ে দেবেন, বাট আপনি কিন্তু উঠে দাঁড়াবেন না, সরেও বসবেন না, ঠিক আছে। অর্থাৎ সমান সমান হলে কি সে কি করে পাশে বসতে দেয়, অধীনস্থ হলে সে সরে গিয়ে চেয়ারটা ছেড়ে দেয়, সম্মান করে। তো এখানে জিনিসটা তাই যে অধীনস্থ যে রুব্রিক গুলো সাবের সাব, সে সবসময় একটু সরে গিয়ে ডানে সরে গিয়ে বসবে। ক্লিয়ার এবার? জি স্যার, ক্লিয়ার, কিন্তু স্যার আমার এতটুকু ক্লিয়ার, কিন্তু এখানে স্যার ব্রেইনের সাবগ্রুপিং হচ্ছে বিটিং বিটিং, তারপরে আপনার আসছে হলো শুটিং, কিন্তু মাঝখানে স্যার ডিপ সিটেড লিনিং হেড ব্যাক, এই দুটো তো, এই দুটো কি স্যার, এই দুটো কোনটা 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 বই থেকে বলছেন তাই? জি স্যার, জি স্যার, এই বিটিং এর সোজাই, মানে বিটিং যে লেভেলে আছে ওই লেভেলে আছে ডিপ সিটেড, আবার লিনিং হেড ব্যাক, তারপরে লিনিং হেড ব্যাক এর পরে আছে হলো শুটিং। হ্যাঁ, এই যে আপনি বই থেকে বলছেন, এই যে দেখেন বইটা থাকাতে কত সুবিধা হয়েছে, আপনি প্রশ্ন করতে পারছেন। আপনি স্কেলিংটা দেখেন, বিটিং, ডিপ সিটেড, তারপর লিনিং, শুটিং, সবগুলো একই স্কেলে না, এগুলো জি স্যার। সবই ব্রেনের সাবরুব্রিক, ঠিক আছে, বুঝতে পারছেন? মানে স্কেল ধরে দেখবেন যে স্কেল মানে কি, যে
একদম সোজা যেগুলো সবই ওই 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 ব্রেনেরই সাবরুব্রিক, আর ডান দিকে যেগুলো সরে গেছে ওইটা হচ্ছে ওই যেটা মানে পাশ নিচে বসছে সেটার সাব। বুঝাইতে পারছি বিষয়টা? এটা কিন্তু একটু ভালো করে বোঝার আছে, এই জায়গাটা না মানে ঝামেলা হয়ে যায়, অনেকে বুঝতেই পারে না। সবসময় স্কেলিংটা খেয়াল করবেন। এই আর আরেকটা জিনিস খেয়াল করেন, বি, তারপরে ডি, তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে এস, তারপর হচ্ছে টি, দেখছেন অ্যালফাবেটিক্যালি সাজানো আছে না? খেয়াল করছেন? হ্যালো, কথা বলেন। জি 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 এটা অ্যালফাবেটিক্যালি সাজানো। সাবরুব্রিক গুলো অ্যালফাবেট alphabetic ধরেও বোঝা যায় অনেক সময়, আর অনেক সময় স্কেল ধরেও বোঝা যায়। স্কেলটা মূলত গ্রামার, অ্যালফাবেটটা গ্রামার না কেন সবসময় মানে সব সব জায়গায় কিন্তু আবার ওই মানে আহ, দুই তিনটা পাওয়া যায়, মানে ড্রপ দিয়ে দিতে অন্য সব বোঝানোর সমস্যা হয়। সোজা কথা হলো যে যারা একই সোজায় বসবে, একই সারিতে একই লাইনে বসবে, একই মানে স্কেলিং এ বসবে, স্কেলে যারা একই বরাবর বসবে তারা হচ্ছে আহ, একই গ্রুপ হবে, কিন্তু তার দিকে যারা ডান দিকে সরে বসবে তারা হচ্ছে সাব হবে। আচ্ছা, এটা মাথায় নেন, এর কোনো আর কোনো অতিরিক্ত কোনো ব্যাখ্যা নাই, এটাই ব্যাখ্যা। স্যার আপনার স্যার এটা বলছিলেন। আরেকটা জিনিস এটার সাথে রিলেটেড কিনা স্যার, মাথায় ব্যথা আইসা বললো যে মাথার ভিতরে দপদপ করে ব্যথা করে, তো হুম, এটাকে আমি ব্রেনে ধরবো নাকি ফরহেডে ধরবো নাকি বা অন্য কিছু ধরবো, এটা কিভাবে বুঝবো স্যার যে এটাতে ব্রেনেই মাথায় বোঝাচ্ছে? ব্যথা, তাই মাথায় ব্যথা, তাহলে এই ব্যথা তাহলে তো আমরা পালসেটিং এ দেখবোই না, আমরা চলে তো পেইনে। ওই যে ব্যথা ব্যথা বলছে, মাথায় দপদপ স্যার, মাথায় দপদপ দপদপ করে আইসা বললো রুগী যে হ্যাঁ মাথায় দপদপ। হ্যাঁ। তাহলে কি আমি এটা ব্রেনে ধরবো নাকি ফরহেডে ধরবো? ফরহেড বলতে তো স্যার সে কি বলবে যে সামনের দিকে, তখন আমি ফরহেড ধরবো নাকি আপনার যদি ব্রেনটা আমি ফরহেড সে বলে দেয়, ফরহেড যদি আপনার বইয়ে রুব্রিকে থাকে যে ফরহেড দেওয়া আছে, তাহলে আপনি ফরহেডে খুঁজবেন। সে যদি বলে যায় যে আমার ফরহেডে পালসেটিংটা হয়, ঠিক আছে, রুগী যেখানে আর বলবে যদি এখানে এমনি মাথায় বলে সায়েন্সের একটা, তাহলে আমরা ব্রেনে ধরবো? হ্যাঁ সায়েন্সের একটা মানে এখানে একটা ভালো দিয়েছে। আমি এই প্রশ্নটা আমি সায়েন্সের কি করেছিলাম যে স্যার অনেক সময় রুগী তো সুনির্দিষ্টভাবে বলতেই পারে না, সে বলতেছে যে আমার ফরহেডে, আসলে তার ব্রেনেই ব্যথা কিন্তু সে বলতে গিয়ে ফরহেড বলতেছে। বলছি যে এখানে একটা সহজ রাস্তা এবং কনফার্ম রাস্তা আছে যে আপনি ওই মেইন রুব্রিকটা নিবেন, ঠিক আছে। পালসেটিং হচ্ছে এটা তো সে বলতে পারতেছে, ব্রেন না ফরহেড না অক্সিপুট মানে আরো উল্টা পাল্টা যা আছে আমাদের যে সাবঙ্গ গুলো যা আছে, সে যদি ঠিকঠাক মতো বলতে না পারে তখন আপনি ওই মানে আপনি পালসেটিংটা সরাসরি হেড থেকে নেন। এরপরে আপনি কম্পিউটারে যখন আপনি করলেন মানে এইটার সুবিধাটা হলো যে সফটওয়্যার ডেভেলপ হওয়ার পরে আপনি যদি মেইন রুব্রিকটাও নেন, ওই সফটওয়্যার আপনাকে কিন্তু খুঁজে খুঁজে ঠিক ওষুধটা বের করে দিবে। আসলে যারা সফটওয়্যার ব্যবহার করতে পারে না তাদের জন্য কিন্তু ওই ব্রেন না ফরহেড এটা নিশ্চিত হওয়াটা খুব জরুরি। আমরা তো সফটওয়্যার ধরে করব, আমরা বড় বড় রুব্রিক নেব, আমরা এই ছোট ছোট ওই যে শুটিং তারপরে বিটিং এইগুলো আমরা না বুঝলেও সমস্যা নেই, ঠিক আছে। কারণ রোগী আসলে আমাদেরকে আসলে বিটিং শুটিং এগুলো হামার এগুলো ভালো মতো বলতে পারতেছে না, সে বলছে আমার দপ দপ করে, আর আপনি বলতেছেন কিরকম দপ দপ করে, কিরকম বলবো করে। এখন আপনি তো আসলে মানে নিশ্চিত হতে পারছেন না যে হামার লেক, হামার লেক হইলেন আপনি একটা ওষুধের দিকে যেতে পারছেন, দবদবে কথাটা বলতে পারতেছেন, কারণ রুগী তো সবসময় আপনাকে সুনির্দিষ্ট ভাবে ব্যাখ্যা দিয়ে মানে সিমটম দিতে পারবে না। তো আমাদের সুবিধাটা হলো যে আমরা যখন সফটওয়্যার ব্যবহার করতে যাব তখন কিন্তু এই পালস সেটিং থাকলেই হলো, 160টা থেকে আরো 3-4-5টা যখন রুব্রিক নিয়ে আমরা যখন ওষুধটাকে আমরা করব মানে সফটওয়্যারে যখন কমান্ড দিব, তখন কিন্তু ওই পালস সেটিং এর মধ্যে সে ওই হামার লাইকের সাথে মিলে গেলে হামার লাইকের যে ওষুধটা আছে ওই ওষুধটাই দিয়ে দেবে। তখন আপনি যখন দেখলেন যে হামার লাইকের বিপরীতে যে দুইটা ওষুধ আছে, ওই দুটো ওষুধ নিয়ে যখন আপনি জিজ্ঞাসা আচ্ছা এই ব্যথার ধরনটা একটু আমি যদি আপনাকে বলি যে এটা হাতুড়ির মতো পিটায় মনে হয়, অথবা মনে করেন যে ড্রামের মতো এরকম শব্দ করে তৈরি করে, তখন দেখবেন যে রুবিন হ্যাঁ 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 আপনি ঠিকই বলেছেন যে আমার আমার মনে হয় যে হাতুড়ি দিয়ে পিটায়। তখন আপনি আরো কনফার্ম হওয়ার জন্য তার ওই ওষুধের আরো যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো আপনি তাকে জিজ্ঞাসা করে কনফার্ম হবে। মানে আমরা 4-5টা ওষুধ যখন পেয়ে গেলাম যে 4-5টা ওষুধের মধ্যেই রুগীর আসলে ওষুধটা আছে, তখন কিন্তু আমরা কিন্তু ওই 4-5টা ওষুধ ধরে বিভিন্ন লক্ষণ নিয়ে কনফার্ম করতে পারবো। এটা নিয়ে টেনশনের কারণ নয় কেন, যে সফটওয়্যার এমন একটা জায়গা আমাদেরকে সুবিধা দিয়েছে যে এই জায়গাগুলো নিয়ে দুশ্চিন্তাটা আমাদের অনেক কমে গেছে, ঠিক আছে। আচ্ছা, সফটওয়্যার এই জন্য সফটওয়্যার ব্যবহারটা আমাদের খুব জরুরি ভিত্তিক শিখতে হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? কে জন্য আর একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন? স্যার ওই যে 225 পৃষ্ঠার একদম নিচে এখানে হ্যাঁ নিচের বাইরে হলো রাইজিং অন আছে,
এরপরের শেষের লাইনটায় আছে এমএল। তো এই এমএলটা তো রাইজিং অন এর মধ্যে থাকার কথা, মানে একই কত স্কেলে 200 কত পৃষ্ঠা বললেন? 200 225 এর একদম নিচে। 225 পৃষ্ঠা ওপেন এয়ার দেখি এমএল ওই জায়গায়। একদম নিচে হলো রাইজিং অন, আর তারপরে আছে এমএল, এমএল এ আছে ন্যাট্রাম কার্ভ। 225 পৃষ্ঠা জি, আপনার সাথে কি পেজে মিলতেছে না? না, আপনি 225 না 26 পৃষ্ঠা 225 বলছেন? 225 এর বাম দিকের কলামে স্যার। হ্যাঁ 225 এর বাম দিকের কলাম, এই কলামটা বলতে হয়, রাইট। একদম কলাম না নিচে। বললে বিপদ হয়ে যায়, যে আপনি হ্যাঁ হ্যাঁ বাম কলাম ডাম কলাম এটা বলতে হয়, বুঝছি, এবার পেয়েছি। আচ্ছা ন্যাট্রাম বাম, কার্ভ আছে, আচ্ছা। হ্যাঁ এই যে রাইজিং, রাইজিং অন এমএল অর্থাৎ রুগী রুগী যখন মানে রাইজিং অন মানে ওঠার পরে এটাই হয়, মানে উপশমটা হয়। তো এই যে এমএলটা কিসের হবে বললেন? এমএলটা তো কিসের রাইজিং অন সাবরুব্রিক এর, হবে? রাইজিং অন এর মধ্যে থাকবে, কারণ এমএলটা তো রাইজিং অন অন হ্যাঁ, থেকে আসা। তো এমএলটা একই স্কেলে হুম আছে, হুম মানে হুম হুম লাইনে হুম আছে, সেটা আমি বলতেছি স্যার। হ্যাঁ 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 আচ্ছা। হ্যাঁ, এটা এই যে এমএলটা হচ্ছে আপনার রাইজিং অনের সাব, ঠিক আছে। জি, তো এখানে একটা একটা সমস্যা হলো কি, যে ন্যাট্রাম কাপটা কিন্তু ওই যে রাইজিং এর অন্যের ওখানে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা নাই, দেখছেন। এই না, এই ত্রুটিগুলো এখানে, এই ত্রুটিগুলো কিন্তু আমাদের ওই যে সফটওয়্যারের মধ্যে এই ত্রুটিগুলো কিন্তু কারেকশন করা আছে, ও ঠিক আচ্ছা। আছে। মানে এইগুলো তো মানে মানে কেন্ট্রেপাটি এই বইটা তো অনেক পুরানো ভার্সন, কিন্তু সফটওয়্যারে অনেক জিনিসগুলো দেওয়া আছে আপডেট ভার্সন, সেখানে এটা এই ওষুধগুলো, এটা আমি অবশ্য সফটওয়্যার ওপেন করলে দেখতে পারবো যে এখানে কি ঘটনাটা ঘটছে। এমনও হতে পারে যে রাইজিং এ আরো আরো অনেকগুলো ওষুধ অ্যাড করা আছে, আর এমএলএ ন্যাট্রাম কার্বের সাথে আরো 2-3টা ওষুধ দেওয়া আছে। জাস্ট এটা হ্যাঁ হলো সেটা যে না, মানে তা আমার কোশ্চেনটা হলো এমএলটা তো রাইজিং অন এর ভিতরে থাকার কথা, আমি সেটা বলতেছি। মানে স্কেল একই স্কেলের, একই এক রাইজিং অন এর একই লাইনে আছে এমএল। হ্যালো, শোনা যাচ্ছে স্যার? অন্যরা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি সমৃদ্ধ। ও ও, তাহলে স্যারের মনে হয় অসুবিধা হচ্ছে। আপনি যেটা বলছেন এটা ঠিক আছে। এই আমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ফরহেডের সাবরুব্রিক মোশন ডিউরিং, এরপরে এমএল। হ্যাঁ হ্যাঁ হুম, এমএলটা হচ্ছে মোশন ডিউরিং এর সাবরুব্রিক। তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনি হ্যাঁ সেটাই। যেটা বলছিলেন সেটাই, হ্যাঁ যে রাইজিং এর পরে এমএল, তাহলে তো এমএলটা রাইজিং এর সাবরুব্রিক হবে এবং একটু ডান হ্যাঁ দিকে হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই। সবসময় খেয়াল করবেন যে নিচে থাকবে এবং ডানে সরে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে এর ব্যাখ্যা। ওকে, 9:03 বাজে, আচ্ছা একটু আগাই সামনের দিকে। এরপরে এটা কি দেখতে পাচ্ছেন, এই যে স্যার বইতে তো ডান দিকে সরে নাই, তার মানে বইয়ে এটা সমস্যা আছে না স্যার? ওই যে বইয়ে রাইজিং সমস্যা। অন, রাইজিং এর নিচেই তো এমএল দেওয়া আছে, সমস্যা নেই তো। একটু ডান থাকার কথা না স্যার, এটা সাবরুব্রিক না হিসেবে? না না না, ডান পাশে না, বিষয়টা হলো কি শোনেন, মানে এখানে একটু বুঝতে অসুবিধা হয়েছে আপনাদের। রাইজিং অন, ঠিক আছে। একজন বলছে যে ঘুম থেকে ওঠার পরে, মানে যখন আমি ঘুম থেকে উঠি বা মানে ঘুমে থেকে ওঠার পরে এটা হয়, এটা হয়। আবার আরেকজন বলছে যে ঘুম থেকে ওঠার পরে উপশম হয়, তাহলে দুইজনের লক্ষণ দুই রকম না। এখানে যদি আপনার থাকতো, মানে অ্যাগ্রাভেশন থাকতো, তাহলে অ্যাগ্রাভেশনে তো আপনার 2-4টা ওষুধ দেওয়া থাকতে পারতো। আচ্ছা স্যার, একজন তাহলে বলছে যদি যে আমি ওঠার পরে, শোনেন, এখানে এমএল কথাটার মানে হচ্ছে যে রাইজিং মানে একজন বলতেছে অ্যাগ্রাভেশন আসলে দেওয়ার দরকার নেই, যেখানে এমএল আছে সেটাই বোঝাচ্ছে যে কমে, বাকি দুইটা বাড়ে, এটাই বোঝাচ্ছে। এখানে অ্যাগ্রাভেশন লেখারই দরকার নেই, ঠিকই আছে। এখানে একজন রোগী বলছে যে আমি ঘুম থেকে ওঠার পরে আমার মানসিক অবস্থা খুব খারাপ হয়, ঠিক আছে। আর একজন বলছে যে ঘুমানোর পরে আমার মানসিক অবস্থাটা ভালো হয়। রুগী না, বলতেছে আমার জি পালসেটিংটা মানে ঘুম থেকে ওঠার পরে বাড়ে।
আর একজন বলছে যে আমার পালসেটিংটা ঘুম থেকে ওঠার পরে কমে, তাহলে যার বাড়ে তার তালিকাটা হলো এই যে রাইজিং অন, আর যারটা কমে তারটা আছে তার নিচে। এই হলো ব্যাখ্যা। হ্যাঁ জি স্যার, কিন্তু সেটা তো তাহলে রাইজিং অন এর ভিতরে থাকবে, মানে এটা রাইজিং অন না যেটা না 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 না, আপনারা কিন্তু আবার সেই ভুলটা করতেছেন। রাইজিং অন মিন্স অ্যাগ্রাভেশন, ঠিক আছে? যাদের ক্ষেত্রে অ্যাগ্রাভেশন হয় তাদেরটা শুধু রাইজিং অন, আর যাদেরটা হচ্ছে রাইজিং অন এর পরে কমে যায় তাদেরটা নিচে এমএল। কিন্তু এমএলটা তো স্যার রাইজিং অন এর এমএল, মানে রাইজিং অন এর সময় এমএল হয়, তাহলে এটা তো অন্য অন্য সময় তো এমএল হয় না স্যার। রাইজিং অনের যে সময় দিয়ে এমএল হতো তাহলে ওই ওষুধ ওই খালি ন্যাকটাম কাপ দেওয়া থাকতো, তাহলে অন্য অন্য ওষুধগুলো দেওয়া থাকতো না। বুঝলেন না? না স্যার, এটা আমার রাইজিং অন, রোগী বলছে যে পালসেটিংটা রাইজিং অন, জি এটা মানে কি যে রোগীর ওই সময় পালসেটিংটা বাড়ে, এটাই হ্যাঁ, জি বুঝাচ্ছে। স্যার, আর ওটা কিছু ঠিক রোগী আছে, বলছে যে আমার পালসেটিংটা রাইজিং অনের পরে কমে, কমে যায়, জি তার স্যার, ক্ষেত্রে ন্যাকটাম কাপ। জি স্যার। ক্লিয়ার কিনা বিষয়টা? ক্লিয়ার মানে এই আমি জন্য ন্যাকটাম করা আগের তালিকায় নাই। না, ন্যাট্রাম কাপ থাকবে না, ওটা আমি বলতেছি না, আমি বলতেছি রাইজিং অন এর মধ্যে নিচে থাকবে যে এমএল, মানে রাইজিং অন এ বাড়ে হলো উপরের গুলা, আর এমএল হলো কমে, রাইজিং অন এ কমে হলো নিচেরটা, তার নিচেরটা তো ওই 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 রাইজিং অন এর ভিতরে থাকবে, আমি সেটা বলতেছি। না, ভিতরে থাকবে কিভাবে? একটা হলো আপনার শুধু বাড়ার জন্য ওষুধ কিছু ওষুধ, আর একটা হলো কমে যাওয়ার ওষুধ, তাহলে ভিতরে থাকবে কেন? ও তো নিচেই থাকবে। এই যে রাইজিং অন যে আমার মনে হয় স্যার, ডান পাশে যে ওষুধটা, স্যার আমি একটু বলি স্যার। হ্যাঁ বলেন। এই স্যার যে এমএলএশন বলতাছে যে শামসুদ্দা ভাই যেটা বলতাছে ওই যে রাইজিং এর সাব রুব্রিক বলতাছে যেখানে এমএলএশন, কিন্তু হওয়ার কথা ছিল যে রাইজিং অন যেটা এমএলএশনও সেটাই হবে, মানে এরা সব পালসেটিং এর সাব রুব্রিক হওয়ার কথা ছিল। হুম 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 কিন্তু এখন তো হয়ে গেল স্যার রাইজিং অন এর সাব রুব্রিক এমএলএশন, এটা হয়ে গেল। আচ্ছা, আমি আরেকবার বলি, আপনার মাথায় নেন, একটু আলাদাভাবে চিন্তা করেন, এটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। কথাটা পরিষ্কার করে বোঝেন। একটা লক্ষণের অ্যাগ্রাভেশনও আছে, এমএলও আছে, এমিলিয়েশনও আছে। তো যেখানে অ্যাগ্রাভেশন আছে সেটা আলাদাভাবে বলার দরকার নাই, সেটা শুধু ওই রুব্রিক দিলেই হয়। ওই রুব্রিক মানে হচ্ছে অ্যাগ্রাভেশন। আর যাতে যেটা কমে যাবে সেখানে এমএল কথাটা দেওয়া থাকবে। এই জন্য রাইজিং অন দিয়ে বোঝাচ্ছে যে ওই পালসেটিংটা মানে ও ঘুম থেকে ওঠার পরে বা জেগে ওঠার পরে বাড়ে, আর এমএল দিয়ে বোঝানো হচ্ছে যে জেগে ওঠার পরে কমে যায়। এটা আছে মিন করছে, এই জন্য এইভাবে লেখা হয়েছে। আপনারা জাস্ট মাথায় রাখেন, এটা নিয়ে চিন্তা করেন, যদি না বোঝেন পরবর্তী ক্লাসে আবার বলা যাবে, ঠিক আছে? এটা নিয়ে আর সময় ক্লিয়ার হয়েছে স্যার, এখন ক্লিয়ার হয়েছে মোটামুটি স্যার। ওকে। আচ্ছা, আমাদের যেহেতু আরো কয়েকটা স্লাইড আছে এখানে, সেই স্লাইড গুলোতে যাই। আচ্ছা, আর এই ভিডিওটা না আপনারা বেশ কয়েকবার করবেন। আমি আপনাদের একটু বলে রাখি যে এই এই রেপার্টরি ক্লাস নিয়ে কিন্তু মানে বিভিন্ন ইউটিউবে আমাদের বাংলাদেশের প্ল্যাটফর্মে প্রায় প্রতিদিন ক্লাস হয়, এরকমও কিছুই আছে যে শুধু রেপার্টরির উপরে ক্লাস হয়। কিন্তু বেসিকটা মূলত আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এরপরে আপনারা ইউটিউবে গিয়ে যখন আপনারা রেপার্টরি ক্লাসগুলো দেখবেন তখন কিন্তু আপনাদের বেসিক যেহেতু জানা থাকবে, আপনারা কিন্তু সব ওই যে কোনো কোনো জায়গায় দেখবেন যে হেড নিয়ে আলোচনা করা আছে, কোনো জায়গায় মাইন্ড নিয়ে আলোচনা করা আছে। এই 34টা অধ্যায় নিয়ে কিন্তু বাংলা ইংলিশে বিভিন্ন ইউটিউবে ভিডিও আছে। সুতরাং বেসিকটা যদি জানা থাকে তাহলে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে না। সুতরাং আমরা কিন্তু বেসিকটা শিখাচ্ছি। তো ওই বেসিক ধরে আসলে মানে ধারাবাহিকভাবে ইউটিউবে ওইরকম ভাবে এক জায়গায় কোনো ক্লাস ওইভাবে দেয় না কেউ। আমি জানি না আছে কিনা, থাকতেও পারে। তো আমি যেভাবে যে স্টাইলে সাজিয়েছি এই স্টাইলে মানে আমি তো আসলে দেখি না। আমি কয়েকটা জায়গা থেকে চিন্তা করে তখন দেখলাম যে আপনাদের একটা ক্লাসের মধ্যে নিয়ে আসা যায় কিনা, সেইভাবে চিন্তা করে করেছি। ওকে, এবার আমরা দেখি যে আমাদের রুব্রিক গুলো, পরের স্লাইডে চলে যাই, যে রুব্রিক দ্য ল্যাঙ্গুয়েজ অফ রেপার্টরি ফর দ্য এক্সপ্রেশন অফ এ সিমটম ইন এ শর্ট। ওইটা আগের দিন বলেছিলাম, সেই কথাটা বলা আছে যে এই আমাদের যে এই রুব্রিকটা আসলে কিভাবে সাজানো থাকে। প্রথম কথা হলো যে রুব্রিকটা অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে, অ্যালফাবেটিক্যালি ডিকশনারির মতো, এটা আমরা জানি। অর্থাৎ মনে করেন যে একটা চ্যাপ্টারে যদি 500 রুব্রিক থাকে, ও কি করবে অ্যালফাবেটিক্যালি এ থেকে জেড, এই অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে। এটা হচ্ছে কমন সিমটম। আচ্ছা, এবার আমরা
এই এই বিষয়টাকে এখন একটু ডিটেলস জানবো। মনে করেন যে রোগী একটি সমস্যা নিয়ে আসছে, ঠিক আছে? সেই সমস্যাটা রোগীর ভিতরে এই যে একটা অ্যারেঞ্জমেন্টের কথা বলছি, সেই অ্যারেঞ্জে দেওয়া থাকবে মূলত। অর্থাৎ এখানে আমরা যদি বলি যে প্রথম যে আমরা যদি একটু দেখি, পেইন ধরি, হেড পেইনটাই বেশি জনপ্রিয় রোগী বোঝানোর জন্য, সেটাতেই যাই একটু। এবং প্রচুর সিমটম আছে হেড পেইনে, প্রচুর সিমটম আছে পেইনে। আমরা রোগীর ক্ষেত্রে আমরা একটা সিমটম পেলাম, রোগী এসে বলছে যে আমার মাথায় ব্যথা, ঠিক আছে? তো আমরা পেইনে যাব। তারপরে আমরা দেখব যে আমরা ওই যে মানে রেপার্টরি ধরে যখন আমরা লক্ষণকে মানে নিব, রোগীর লক্ষণ নিব, প্রথম যে আমরা প্রশ্নটা করব বা যেভাবে রোগীর কাছে কেস টেকিং করবো সেটা হচ্ছে যে সাইড, কোন সাইডে এটা। অর্থাৎ কেন আমি সাইড ধরে করব, কারণ আমার এই এই ব্যথার যে এটা কিন্তু প্রথমে সাইড আকারে সাজানো আছে, মানে সাবরুব্রিকটা সাইড দিয়ে সাজানো আছে। আমি পেইন তো পেলাম, এরপরে আমার সাবরুব্রিক গুলো কিন্তু আমার ওই সাইড ধরে দেওয়া থাকবে। অনেক 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 চ্যাপ্টারে কিন্তু কিন্তু আপনার সাইড পাবেন না। মনে করেন যে যেটার একটাই অঙ্গ, ঠিক আছে, সেখানে কিন্তু সাইড পাওয়া যায় না। আর যেটার একাধিক অঙ্গ বা এই ডান বামের নির্দেশনা দেওয়া যায়, সেটা কিন্তু ডান বাম পাবেন। সুতরাং রুব্রিক প্রথম যেটা দেওয়া থাকবে তার সাব রুব্রিকটা দেওয়া থাকবে, প্রথম সাজানো থাকবে সাইড অনুযায়ী। ওকে, এবার হলো আমাদের থাকবে হচ্ছে টাইম। এই টাইমটার ব্যাখ্যাটা পরের স্লাইডে দেওয়া আছে। তো সাইড সব ক্ষেত্রে থাকবে সেটা বলা যায় না, তবে টাইম বলা যেতে পারে যে প্রায় সব চ্যাপ্টারেই টাইমটা পাবেন। টাইমটা পাওয়াই যায়, সাইডটা সব ক্ষেত্রে পাওয়া যায় না। তাহলে আমরা কি পেলাম যে একটা রুব্রিকের আমরা সাধারণ ক্ষেত্রে সাইড পেতেও পারি, নাও পেতে পারি, টাইমটা পাবো। তারপর হচ্ছে টাইমের পরে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট পাবো সেটা হচ্ছে কন্ডিশন। এই টাইম আর কন্ডিশন সবচেয়ে বেশি থাকে এই কন্ডিশনে। অর্থাৎ আমার রুব্রিকের সাজানোটা কি থাকবে, প্রথমে সে সাইড অনুযায়ী থাকবে, থাকতেও পারে নাও থাকতে পারে, ম্যাক্সিমাম সাইড পাওয়াই যায় না। তারপর হচ্ছে টাইম, এটা এটা প্রত্যেকটা চ্যাপ্টারেই আছে। এবং তারপর হচ্ছে কন্ডিশন, এটা এটা একেবারে কমনলি থাকে। কন্ডিশনটাকে মানে আমি মানে ইন্টারন্যাশনালি যেটা দেখছি সেটা হচ্ছে মডিফিকেশন, একই জিনিস, ঠিক আছে? শর্ত, মডিফিকেশন, মডিফায়ার, যেটাকে মানে এটাকে করে বিশেষায়িত করে। তারপর হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন খুব বেশি পাওয়া যায় না, অল্প স্বল্প পাওয়া যায়। তো সে এক্সটেনশনটা হলো যে আপনার মানে একটা অঙ্গ থেকে আরেকটা অঙ্গের দিকে যখন করে লক্ষণটা মানে এক্সটেনশন করে, মানে ওইদিকে চলে যায়, সেটাকে এক্সটেনশন। আচ্ছা, আর পরের দুটো যে লোকেশনের ক্যারেক্টার, এটা আমি বুঝাতে চাচ্ছি না, একটু জটিল। এটা মানে অনেক বইয়ে নাই, বা এটা আপনাদের এই এর রেপার্টরি বইয়ে দেওয়া নেই। আমি এই দুটো বাদ রাখতে চাচ্ছি, এটা আমি পরবর্তী কোনো ক্লাসে একটু বুঝাবো, কারণ আপনাদের যখন এই ফারুক স্যারের বই ধরে পড়বেন তখন এই দুটো দেওয়া নাই, তো আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। আপাতত আমরা দেখবো যে একটা রুব্রিক আমাদের সাবগুলো দিবে কি আকারে, সাইড আকারে দিবে, টাইম আকারে দিবে, তারপরে কন্ডিশন আকারে দিবে, আর এক্সটেনশন আকারে দিবে। অর্থাৎ সাবগুলো আমরা দেখবো কিভাবে, প্রথম তো মেইন রুব্রিকটা দেখলাম, তারপরে তার সাইড থাকবে, সেটা ডানে সরে যাবে, তারপরে তার টাইম, তারপরে হচ্ছে তার কন্ডিশন, তারপরে এক্সটেনশন, এইভাবে সাজানো থাকবে। আচ্ছা, এবার আমি একটু দেখি যে এখানে যে এই যে কথাটা বলে আসছে, এই কথাটা কিন্তু বলা আছে যে এটাই একেবারে বাইবেল না। অর্থাৎ এই 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 যে কথাটা আমি আগের ইসে দেখছি, এইটা কিন্তু কিছু কিছু জায়গায় ব্যতিক্রম আছে, এটা দেখে অবাক হওয়ার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, এই যে রুব্রিক এন্ড সাবরুব্রিক ওভারল্যাপ, ডু নট ফলো দ্য অ্যারেঞ্জমেন্ট, এই যে 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 যেটা এই যে আগের পরে বলছি না, যে এই যে সাইড, টাইম, তারপর হচ্ছে মডিফিকেশন, তারপর হচ্ছে এক্সটেনশন, এই যে যে এসটিএমই, এই যে এলসিটা বাদ দিলাম, এসটিএমই, এই যে যে মানে এইটা অ্যারেঞ্জটা, এই অ্যারেঞ্জটা কিন্তু সব জায়গায় কিন্তু আপনি পাবেন না। সুতরাং এটা নিয়ে কিন্তু আবার বিক্ষুব্ধ হওয়ার সুযোগ নেই। বিশেষ করে আপনার ইসে পাবেনই না, মানে আপনার হচ্ছে আমাদের একটা এক্সট্রিমিটিস একটা চ্যাপ্টার আছে,
ব্যাক একটা চ্যাপ্টার আছে, আরো 2-3টা চ্যাপ্টার আছে, এস্টিমেটের ব্যাক দিয়ে বুঝাই, আরো 2-3টা আছে, সেগুলো আমরা ঠিক এইরকম এসটিএমই তে সাজানো এরকম ভাবে নাই, তবে কমনলি সাজানো থাকে। বলে না যে কমন গ্রামার, এইটা আমাদের আছে না, কিছু সন্ধি পড়ার সময় দেখছি না, নিপাত নিষিদ্ধ, মানে কোনো নিয়মই মানে না, এরকম কিছু আছে। আচ্ছা, তো সাইডটা বলতে আসলে কি বোঝানো আছে? সাইডটা বলা আছে সাইড ইজ নট গিভেন দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার। সাইড বলছে যে অ্যালফাবেটিক্যাল অর্ডার না, এটা দিয়ে গেছে রাইট ইজ গিভেন ফার্স্ট দেন লেফট। অর্থাৎ এখানে যদি বলি যে আমরা যদি অ্যালফাবেটিক্যালি চিন্তা করি, তাহলে এই এল কিন্তু আগে হওয়ার কথা, প্রথমে লেফট হওয়ার কথা, তারপর রাইট হওয়ার কথা, কিন্তু এটা অ্যালফাবেট ফলো না করে প্রথমে রাইটটা বলেছে, তারপর হচ্ছে লেফটটা বলেছে। আপনাদের কাছে যদি বই থাকে তাহলে আপনারা দেখবেন যে যেখানে এই ই আছে, এই মানে কোনো রুব্রিক আছে, সেখানে কিন্তু আপনি, আমরা বলছি না যে সব রুব্রিকই অ্যালফাবেটিক্যালি দেওয়া থাকবে, কিন্তু এই রাইট আর লেফটের ক্ষেত্রে কিন্তু আমরা রাইটকে আগে পাবো, লেফটকে আমরা পরে পাবো, সেটা বলা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে যে সময়ের যে অ্যারেঞ্জটা আমরা বলছিলাম যে এরপরে হচ্ছে সময় অনুযায়ী সাজানো থাকবে। আপনি যদি কোনো ইসে যান, আপনাদের কাছে যাদের কাছে ই দেওয়া আছে, রেপার্টরি বইটা আছে, তারা যদি আপনারা দেখেন যে লেখা আছে, এই যে একটা একটা এখানে দেখি, এখানে যদি আমরা দেখি, এটা হলো 133 পৃষ্ঠা যদি আপনারা বের করেন, 133 পৃষ্ঠা, যার কাছে আছে বের করেন। 133 পৃষ্ঠায় এখানে লেখা আছে মর্নিং, তারপরে লেখা আছে ফরনুন, তারপর হচ্ছে আপনার হলো আফটারনুন, নুন, তার আগে নুন আছে, তারপর হচ্ছে ইভিনিং আছে, নাইট আছে। তাহলে আসলে আমরা এই যে ফরনুন, নুন, আফটারনুন, এই এই যে যে মানে রুব্রিক গুলো দেওয়া আছে টাইম ধরে, এখানে আমরা যদি চিন্তা করি যে তাহলে এটা আসলে কি, ঘটনাটা কি, মানে এটা আসলে কোন সময়টাকে মিন করে, এটা নিয়েও বিতর্ক আছে। মানে এখানে এই যে টাইমে, কিন্তু এটা আমি নিজে লিখিনি, এটা আমি রেফারেন্স আকারে আমি মানে ইন্টারন্যাশনালি একটা ই থেকে নিয়েছি, একজন ডাক্তারের প্রেজেন্টেশন থেকে নিয়েছি এটা। এটা বলতে পারেন স্যার আমি যে বইটা পড়ি সেখানে তো এরকম না, সেখানে তো আরেক রকম আছে। এটা নিয়ে বিতর্কের শেষ নাই। সুতরাং আমি জাস্ট একটা কমন ধারণা দেওয়ার জন্য, আমি নিজের মন গড়া কোনো কথা না, আমি কেন্ট রেপার্টরি নিয়ে যারা বিভিন্ন জায়গায় যারা ইন্টারন্যাশনালি যারা প্রেজেন্টেশন পাবলিশ করেছে সেখান থেকে নিয়েছি। এখানে বলা হচ্ছে যে ডে টাইম, ডে টাইম বলতে বোঝানো হচ্ছে ডন টু ডাস্ক। এটা হচ্ছে যে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখন এমন হতে পারে যে আমাদের কোনো কোনো সময়, যেমন এখন তো 5টাই সকাল শুরু হয়ে যায়, মানে ডন বলতে তো 5টাই বুঝি, আর সন্ধ্যা বলতে তো এখন প্রায় 6:30, 7টা বেজে যায়, 6:45 বেজে যায়। তো বলা হচ্ছে যে আমরা ডে বলতে মূলত এই সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা বুঝবো। আচ্ছা, মর্নিংটা বলছে যে কেউ কেউ বলছে যে সকাল 6টা থেকে আহ মানে সকাল 8টা, আবার কেউ বলছে যে না, এটা 11টা পর্যন্ত মর্নিং ধরা হতে পারে। তো সুতরাং এই যে বিতর্কের কিন্তু অন্ত নেই, ঠিক আছে? এই বিতর্ক কিন্তু দেখা যাচ্ছে যে মানে কোন গ্রুপ বলছে যে সকাল হলো 6টা থেকে 8টা পর্যন্ত, কোন গ্রুপ বলছে যে না, এটা 11টা পর্যন্ত। আচ্ছা, ফরনুন, ফরনুনে আবার বলছে যে 8টা থেকে 11টা, আবার বলছে যে না 11টা 12টা পূর্ব পর্যন্ত, ফরনুন 12টার পূর্ব পর্যন্ত। মানে আমরা বলি না যে ফরনুনের বাংলা যে কি হবে বুঝতে পারি না, দুপুরের বাংলাটা তো আমরা জানি, ফরনুন হচ্ছে, ফরনুনের কারো বাংলা জানা আছে? মানে দুপুরের আগে আর কি, কে কি জানা আছে ফরনুন কি? আচ্ছা, ফরনুন মানে দুপুর না আর কি, দুপুরের আগে আর কি। পূর্বাহ্ন স্যার, আচ্ছা, পূর্বাহ্ন। নুনটা আছে আমাদের পূর্বাহ্ন না, হতে পারে, হতে পারে, যুক্তি আছে কথায়। নুন আচ্ছা, হচ্ছে মধ্যাহ্ন, তারপর আর হচ্ছে হলো নুনটা আছে পূর্বাহ্ন। আমাদের দুপুর, মধ্যাহ্ন পূর্বাহ্ন না, ঠিক আছে। আচ্ছা, আপনার কথাটাই মেনে নিলাম। আচ্ছা, নুনটা হচ্ছে আমাদের দুপুর বেলা, এটা বলা হচ্ছে যে 12টা থেকে 1টা পর্যন্ত, এটা হচ্ছে আমাদের দুপুর। আফটারনুন তো বলা হচ্ছে আমাদের বিকেল, মানে দুপুর 1টা থেকে কেউ বলছে 5টা পর্যন্ত, আবার কেউ বলছে 6টা পর্যন্ত। আর ইভিনিংটা হচ্ছে আমাদের, এটা কিন্তু একটু বোঝার বিষয়, এটা ম্যাক্সিমাম জায়গায় মূলত একই রকম লেখা আছে যে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এটা এটা ইভিনিংটা আমরা তো আসলে সন্ধ্যার কিছু আগে পরে সময়টা বুঝি, কিন্তু এটা কিন্তু রাত 9টা পর্যন্ত। এবং নাইটটা বলা হচ্ছে আপনাদের রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত। এবার আবার মিড নাইট এইসব দেওয়া আছে, হ্যাঁ, এখানে কিন্তু মিড নাইট, যে 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 যে
সাবরুব্রিক লাইক মিডনাইট, বিফোর মিডনাইট, হ্যাঁ, মিডনাইট আফটার, এইগুলো কিন্তু স্যার শুনতে পাচ্ছি না। স্যারের লিঙ্ক মনে হয় কেটে গেছে, নেট নাই। শাহিন স্যারের ক্লাসটাও আমি শুনতে পাই নাই, নেটের সমস্যা ছিল। স্যার ওই ভিডিও গুলো দেয় না সাথে সাথে। স্যার নেটের বাড়ি চলে গেছে।
কি ব্যাপার, হ্যাং হয়ে গেল কেন? স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি শুনতে পাচ্ছি, অন্যরা জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার মাঝখানে ওই যে নেটের লিমিট দেওয়া ছিল, ওই লিমিট দেওয়ার কারণে ও যখন 500 MB শেষ হয়ে যায় তখন সে অটোমেটিক বন্ধ করে দেয়, এই জন্য 2বার নেট কানেকশন কেটে গিয়েছিল। আপনারা কোন পর্যন্ত শুনছেন যদি বলেন, সেখান থেকে আমি আবার রিপিট করি। হ্যালো, স্যার ওই টাইম নিয়ে কথা হচ্ছিল স্যার, টাইমের ব্যাপারটা সকাল বলতে দুপুর বলতে কি বোঝায় ওটা, ইভিনিংটা বোঝানো হচ্ছিল, সন্ধ্যা থেকে রাত 9টা থেকে সকাল 9টা আচ্ছা, আমি যে আপনাদের বলছি যে ওই যে ইটা চাপটার পুরা পুরা অঙ্গটা ধরে যে কথা বলছি, যে হেড ধরে সাজানো থাকবে, তারপর হচ্ছে তার হচ্ছে যে নির্দিষ্ট অঙ্গ ধরে একটা যে হচ্ছে যে মানে ফরহেড ধরে থাকবে, এই কথাগুলো শুনতে পাচ্ছিলেন আপনারা? ফরহেডের কথা কি শুনতে পাচ্ছিলেন? ফরহেড পর্যন্ত যে বলছি, স্যার এটা আপনি কি শোনা গেছিল? লাস্টে মনে হয় বলছেন ওই যে ইয়ে টাইমের ইভিনিং টাইমটা 9টা পর্যন্ত হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক সময় আপনারা শুনতে পান নাই। না স্যার, ওই যে হ্যাঁ, হ্যাঁ, মিড হ্যাঁ। নাইট, বিফোর মিড নাইট এইগুলি শোনা গেছিল, তারপরে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন যে এইটা দেখাচ্ছি, এখন কি আপনারা প্রেজেন্টেশনে দেখতে পাচ্ছেন কোনো স্লাইড? না স্যার, না স্যার, না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? মারাত্মক সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা, আমি আবার করে দিই। আমি অনেকখানি আলোচনা করেছি, বাট এটা যে মানে বন্ধ হয়ে আছে আমি একটু দেখতেই পাইনি। মানে আমার ইসে আহ, বরিশালে হলো আছে, আনলিমিটেড নেট আছে। আমি ঢাকা আসছি তো একটা মানে ট্রেনিং করছে, এই জন্য এখানে নেটের সমস্যা আছে। আমি এর ভিতরে গুরুত্বপূর্ণ অনেক কথা বলছি, যেটা আসলে এখন কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে হ্যালো, স্যার। হ্যাঁ জি স্যার, দেখা আচ্ছা, যাচ্ছে। এই স্লাইডের উপরে আমি অনেক কথা বলছি। আমার মনে হয় 5 মিনিট, মিনিমাম 5 মিনিট আপনারা শুনতেই পান নাই, তাই না? এই স্লাইডের উপরে কোনো কিছু শুনি নেই স্যার। আচ্ছা আচ্ছা, হায় হায় হায়। এখন তো আচ্ছা, আমি হোমিওডিয়াজিস্টের পরবর্তী ক্লাস তো 9টা 45-এ, আমি তাহলে আরো 15 মিনিট চেষ্টা করি। হোমিওডিয়াজিস্ট যিনি আছেন তিনি যদি মানে এগ্রি করেন আর কি, ঠিক আছে? মেসেজ দিয়ে জানিয়ে দেন যে হ্যাঁ করা যাবে কিনা। ওই 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 গ্রুপের ক্লাস শুরু হয় 9টা 45-এ, তাহলে আমি 9টা 42 43-এ ছেড়ে দিব। আচ্ছা, এটা এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হলো এই জায়গাটায় মানে বুঝাতে গিয়ে অনেক বেগ পেতে হয়, এই জন্য এটা একটু ভালো করে বুঝাতে চাচ্ছি। আচ্ছা, ওকে। এখানে আমাদের রুব্রিক যে সাজানোর কথা আমরা বলি, যে রুব্রিকটা কিভাবে সাজানো থাকবে সেটা নিয়ে আপনাদের আহ, আগে একটু দেখিয়েছিলাম, যে এখানে আগের একটা স্লাইডে এই স্লাইডটাতে আমরা দেখিয়েছিলাম, বাট এটাকে আর একটু ডিটেলস এই স্লাইডে নিয়ে আসছি। সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, দেখতে একজন পাচ্ছি। বলে। আচ্ছা, আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই জায়গাটা একটু মনোযোগ দেন, এই জায়গাটা একটু বোঝার আছে, ভালো একটু কঠিনও মনে হয় আমার কাছে বোঝানো। সেটা হলো, আমরা যখন একটা চ্যাপ্টার দেখব, চ্যাপ্টার চ্যাপ্টারকে আগে একটু অন্য কথা বলিনি। রুগী একটা মানে সিমটম আমাকে দিচ্ছে, বলতেছে আমার ব্যথা। তাহলে ব্যথার কথা কিন্তু উনি যে কোনো একটা চ্যাপ্টার বা যে কোনো একটা অঙ্গকে উনি মিন করবে। তো যখন সম্পূর্ণ অঙ্গকে মিন করবে, অর্থাৎ এই যে চ্যাপ্টার ইন হোল, এই কথাটা মানে হচ্ছে যে উনি সম্পূর্ণ অঙ্গটাকে ই করবে। আপনাদের কাছে যাদের কাছে আছে, রেপার্টির বইটা আছে, তাদেরকে বলি আপনারা হেড দিয়ে বোঝাতে চাচ্ছি, হেড দিয়ে বোঝানো একটু সহজ হয়। আপনারা হেডের যে কোনো না একটা পেজ নম্বরে দিয়ে দিই। হেডের আপনার পেইনের যে চ্যাপ্টার এইটা শুরু হলো, অনেক আলোচনা করে ফেলছি একা একা। আচ্ছা, আপনারা ইসে চলে যান, আপনারা 133 পৃষ্ঠায় চলে যান। হ্যাঁ, হেডে 133 না 132 থেকে শুরু হয়েছে, 132 পৃষ্ঠায় চলে যান। 132 পৃষ্ঠা যাদের কাছে রেপার্টরি বইটা আছে চলে যান। এখানে আমাদের হচ্ছে যে
রুগী এসে বলতেছে যে আমার মাথায় ব্যথা, উনি কিন্তু আমাকে কোনো বলছে না, মানে মাথার কোনো নির্দিষ্ট অঙ্গ বলছে না। তাহলে আমি এই মাথার ব্যথার ক্ষেত্রে আমি রুগী যদি কোনো নির্দিষ্ট অঙ্গ না বলে তাহলে বলবো যে আপনার আহ নির্দিষ্ট অঙ্গ যদি না বলে, এটা ভালো করে খেয়াল করেন যে আমাকে রুগী বলছে যে হোল ইন হোল, অর্থাৎ আমার একটা সম্পূর্ণ অঙ্গকে সে মিন করছে বা সম্পূর্ণ একটি চাপড়াকে মিন করছে, আমাদের যে চাপড়াগুলো আছে না সেই চাপড়াকে মিন করছে। তাহলে আমি কি কি করব যে আমি রুব্রিক গুলো খুঁজে পাবো, সাজানো থাকবে, খুঁজে পাবো মানে সাজানো থাকবে। সাইড সাইড না থাকলে সাইড থাকবে না, হয়তোবা দুইটা ক্ষেত্রে থাকবে, দুইটা চাপড়া থাকবে, দুইটা চাপড়া থাকবে না, ম্যাক্সিমাম চাপড়া থাকবে না, দুইটা চাপড়া থাকবে। তারপর হচ্ছে যে রুব্রিক গুলো সাজানো থাকবে টাইম, ঠিক আছে। এই সাইড আর টাইমটা হলো এই কিভাবে থাকবে সেটা বলে দিলাম। এরপর হচ্ছে কন্ডিশন। কন্ডিশন অবশ্যই অবশ্যই অ্যালফাবেটিক্যালি এ টু জেড এইভাবে সাজানো থাকবে, এক্সটেনশনও সে একই নেমে থাকবে। তাহলে আমরা এই যে বলছিলাম যে রুব্রিক সাজানো থাকে ডিকশনারির মতো এ থেকে জেড পর্যন্ত, এটা কিন্তু সাইড এবং টাইমের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা কেবল প্রযোজ্য হবে আমার কন্ডিশন বা মডিফিকেশন এবং এক্সটেনশনের ক্ষেত্রে, ঠিক আছে। এখন রুগী বলতেছে যে আমার মানে কপালে ব্যথা, ফরহেডে ব্যথা বা অক্সিপিটে বা টেম্পলে বলতেছে, অর্থাৎ নির্দিষ্ট একটা অঙ্গ সে বলে দিচ্ছে। তাহলে আমি কি করব, হেডের মধ্যে আমি টেম্পলে চলে যাব বা অক্সিপিটে চলে যাব বা আমি ফরহেডে চলে যাব। ফরহেডে গিয়ে আমি আবার আমি সাইড খুঁজবো, টাইম খুঁজবো, তারপরে সাইড টাইম দেওয়া থাকলে ভালো, না দেওয়া থাকলে আমি কন্ডিশন খুঁজবো। অর্থাৎ আমার রুগীর দেওয়া যে লক্ষণগুলো সেটা কিন্তু প্রথমত আমার পুরো বডির উপরে থাকবে, সরি পুরো বডি তো না, মানে ওই চ্যাপ্টার বা ওই অঙ্গের উপরে থাকবে, এই সাইড টাইম কন্ডিশন এক্সটেনশন অনুযায়ী সাজানো থাকবে, এইটা যদি থাকে ভালো। আবার এর আন্ডারে যদি আমার কোনো মানে থাকে, ওই হেডের নিচে যদি কোনো আমার কোনো সাব অঙ্গ থাকে বা কোনো স্পেসিফিক অর্গান থাকে, সেটার নিচে যে রুব্রিক গুলো সেটাও কিন্তু একই নিয়মে থাকবে। অর্থাৎ এই যে সাইড টাইম কন্ডিশন এক্সটেনশন, এইটা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি আপনি যখনই মানে কোনো অঙ্গ বা সাব অঙ্গ পাবেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই গ্রামার ধরে সে সাজানো থাকবে। আপনারা কি বুঝতে পারছেন? বই না থাকলে আসলে বোঝানো একটু কঠিন হয়ে যাবে, এই জায়গাটা ভালোই কঠিন। একটু রেসপন্স করেন, কারো কোনো প্রশ্ন থাকলে একটু রেসপন্স করেন। বই থাকলে সহজে বোঝা যায়, বই না থাকলে স্যার এখানে দেখা যাচ্ছে যে হেডের পরে চলে আসছে পেইন, মানে পেইন অথবা এই মানে সমস্যাটা কেমন এটা চলে আসছে। তারপরে আপনার এই ফরহেড বা হেড, তারপরে উঠে আসছে, মানে সিরিয়ালটা এইভাবে দেখতেছি আর কি আমি। হেডের পরে ব্যথাটা কেমন উঠে আপনি আসছে, আপনি তারপরে হলো 132 পৃষ্ঠায় কি আছেন? হ্যালো হ্যালো, আপনি কি 132 পৃষ্ঠায় আছেন? জি এখন 132 পৃষ্ঠায় আছে। জি স্যার, আচ্ছা, 132 32 পৃষ্ঠায় পৃষ্ঠায়। দেখেন আমাদের ডান কলামে, আমি একটু বলে, আপনি যাদের কাছে বই আছে তারা বইটা বের করেন, আপনি বই থাকার কারণে কিন্তু ভালো মতো বুঝে নিতে পারতেছেন, আপনার জন্য সুবিধা আছে। আপনি দেখেন হেডের 32 পৃষ্ঠায় ডান কলামে দেখেন পেইন কথাটা আছে, দেখছেন? ঠিক জি আছে। জি তারপরে দেখেন পেইনের একদম মানে প্রায় 200-250 ওষুধ দেওয়া আছে পেইনের উপরে। এরপরে নিচে দেখেন চলে গেছে পেইনের একদম নিচের দিকে আছে ডে টাইম, অর্থাৎ এখানে কিন্তু সাইড নাই, ঠিক আছে। জি পেয়েছেন কিনা, একদম নিচে ডে টাইম, তারপরে দেওয়া আছে মর্নিং, তারপরে দেওয়া আছে ডে টাইম মানে আছে সে কিন্তু সমস্ত ডে টাইমকে কভার করছে। আবার দেওয়া আছে মর্নিং, তারপরে মর্নিং এর পরে দেওয়া আছে হলো আপনার মর্নিং কে আবার ভাগ করে দেওয়া আছে, ওই যে 133 পৃষ্ঠা ডান দিকে চলে যান, যে মর্নিং এর আবার টাইম ধরে দেওয়া আছে, ঠিক আছে। মর্নিংটাও কিন্তু আবার মর্নিংটাকে আরো আরো ইয়ে করে ফেলছে আরো। স্পেসিফিক করে দেওয়া আছে, রাইট। তারপরে হলো আপনার ফরনুন, এটাও দেওয়া আছে দেখেন। তারপরে জি হলো আপনার ফরনুনের পরে ফরনুনকে আবার টাইম ভাগ ভাগ করে দেওয়া আছে, নুনটা দেওয়া আছে, আফটারনুন দেওয়া আছে। তাহলে আমরা কি দেখলাম, যে এই যে মাথার যে পেইনটা এটা কিন্তু টাইম অনুযায়ী সাজানো, খেয়াল করছেন? জি আচ্ছা, এবার এই টাইম শেষ করি, টাইম শেষ করে আমরা চলে যাই হলো আপনার 136 পৃষ্ঠায় চলে যাই, ঠিক আছে। 136 বাম দিকের কলামে যান, বাম দিকের কলামে গিয়ে দেখেন যে এখানে এখানে দেখেন যে ওই যে পেইনের এই যে বাম দিকের কলামে মাঝের উপর থেকে দেখেন যে
এ দিয়ে দেখেন সাজানো আছে, এ দিয়ে আছে, তারপর হচ্ছে এরপরে দেখেন পেইন দিয়ে এ দিয়ে অনেকগুলো দেওয়া আছে, তারপরে বি দিয়ে দেওয়া আছে, তারপরে এখানে বির পরে সি দিয়ে দেওয়া আছে, সি দিয়ে একেবারে কত দূর গেছে। স্যার স্যার একটু বলবো স্যার, হ্যাঁ বলেন। টাইমটা শেষ হওয়ার পরে 135 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে অ্যাসিড ফ্রম হ্যাঁ 135 হ্যাঁ হ্যাঁ পৃষ্ঠার ডান দিকের কলামটা দেখেন মাঝখানের, মানে টাইম 5 AM ওইটার পরে স্যার আছে। 135 পৃষ্ঠা থেকে 135-এর ডান দিকের কলামের মাঝামাঝি হুম ওখান থেকে হুম ওখানে স্যার টাইমটা শেষ হয়েছে আর ইয়েটা শুরু হয়েছে যে এই মোডালিটি মডিফিকেশনটা শুরু হয়েছে স্যার। কন্ডিশনটা আর কি, হ্যাঁ মডিফিকেশন কন্ডিশন, হ্যাঁ অর্থাৎ টাইম যেখানে শেষ হবে হ্যাঁ ওখান থেকে, মডিফিকেশনটা সেখান থেকে শুরু হবে, ঠিক হ্যাঁ আছে। জি স্যার, জি স্যার। আচ্ছা ওকে, এই এরপরে মডিফিকেশনটা কিন্তু আমাদের ওই অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জে থাকবে, এটা 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 মানে এইটাই সবচেয়ে বেশি গ্রামার ফলো করছে, মডিফিকেশন আর হচ্ছে এক্সটেনশন, এই দুটো কিন্তু অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে, আর সাইডের টাইমটা কিন্তু আমাদের অ্যালফাবেটিক্যালি সাজানো থাকবে না। এখন যখন আমাদের এই এক্সটেনশন শেষ হলো, ঠিক আছে, তারপরে আমরা একটা সাবঙ্গে চলে যাই, মানে সাবঙ্গ মানে হচ্ছে যে স্পেসিফিক অঙ্গ। এখানে এখানে স্পেসিফিক অঙ্গটা আমরা কত পৃষ্ঠায় পেয়েছি একটু বের করেন তো, অনেক দূর গিয়ে পেয়েছি, কত পৃষ্ঠাতে আছে? অনেক বড় চ্যাপ্টার তো। এবার দেখেন আমাদের এখানে পেয়েছি আমরা এই যে এক্সটেন্ডেড 152 153 পৃষ্ঠায় গিয়ে আমরা সাবঙ্গ পাইলাম, বি দিয়ে দেখেন না, অক্সিফোর্ড দেখতেছি, অক্সিফোর্ড স্যার তাহলে 152 পর্যন্ত আমরা ইয়ে পাইছি ওই যে মডিফিকেশন 152 ডান হ্যাঁ দিকের কলামের মাঝামাঝি, তারপরে হ্যাঁ পাইছি হ্যাঁ ইয়ে এক্সটেন্ডিং এক্সটেন্ডিং হাই তোলার সময় এই সময়টা, তারপরে হলো হুম এক্সটেন্ডিং টু ব্যাক। হুম 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 এরপরে আমরা কিন্তু সাবঙ্গ পেয়েছি। এখন সাবঙ্গ যখন আমরা পেয়েছি, মনে করেন যে ফরহেডটা যে 153 ডান, এই 153 ডানে দেখেন ফরহেড, এই ফরহেডে দেখেন যে অনেকগুলো ওষুধ আছে, এই ফরহেডের পেইনে কিন্তু আবার আপনি দেখেন আবার আবার সে শুরু হলো সেই সাইড টাইম এক্সটেনশন দিয়ে দিয়ে, ঠিক আছে, শুধু ওই ফরহেড নিয়ে দেখেন, ফরহেড নিয়ে দুনিয়া, আর সব ওষুধগুলোর সাথে ফরহেড লাগানো আছে দেখেন, ঠিক আছে। অর্থাৎ আপনি যখন একটা পুরা পুরা চ্যাপ্টার পাবেন একটা সাজানো, তারপর যদি আবার সেটার কোনো স্পেশাল অঙ্গ তৈরি হয়, সেখানে গিয়ে আবার ওই 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 স্টাইলে পাবেন। আপনি ফরহেডের পুরাটা পড়ে দেখেন, সেখানে দেখেন আপনার সাইড টাইম, সাইড নাও থাকতে পারে, টাইম, তারপর কন্ডিশন এক্সটেনশন, পুরো এই এই পুরো জিনিসটাই ওখানে আবার আছে, ঠিক আছে। স্যার হেডের ভিতরে যে পেইন, নিচে আবার বোনস, এটা কি স্কালকে বোঝাচ্ছে? 153 হ্যাঁ পৃষ্ঠার বাম সরি, দিকের কলামটা, 153 পৃষ্ঠার বাম 153 কি? দিকের কলামটা, বাম দিকের হ্যাঁ কলামটা হ্যাঁ স্যার, হ্যাঁ হেডের ইয়ে হচ্ছে পেইন, পেইনের ইয়েতে আসছে বোনস, বোন বলতে কি স্কালকে বোঝাচ্ছে স্যার? BONES, হ্যাঁ অস্তিত্ব। হ্যাঁ 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 স্কালকে বোঝাচ্ছে। বলুন। এখানে ওই যে উপরে কিন্তু একটা অক্সিপুট আছে, ওটা কিন্তু বোল্ড হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বোল্ড নাই, হ্যাঁ উপরের অক্সিপোর্ট, দিকে। নোজ, অক্সিপোর্ট। হুম, এগুলো বোল্ড হওয়ার কথা ছিল, ঠিক আছে। না আমার মনে হচ্ছে না, এটা আমি বুঝতে ভুল বুঝছি, মেবি এটা এক্সটেন্ডিং এর সাবরুব্রিক বোধহয়, ঠিক আছে। জি স্যার, কারণ বোনটা তো আরো বাঁ পাশে, নোজ আর অক্সিপোর্ট ওটা ডান পাশে স্যার। হুম ওটা হুম স্যার হুম এটা এক্সটেন্ডিং বোধহয় টু যে ব্যাক, এক্সটেন্ডিং এর, হ্যাঁ হ্যাঁ এক্সটেন্ডিং টু এক্সটেন্ডিং এর ব্যাক ওটারই সাবরুব্রিক একেবারে সাবরুব্রিক, হ্যাঁ বোনের আগ হ্যাঁ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ বোন পর্যন্ত, ঠিক আছে। ওকে, এই তো দেখা শিখে গেছেন, গুড, বুঝে গেছেন। আচ্ছা এবার হলো আমাদের আর কিন্তু 2-3 মিনিট সময় পাবো, তারপর কিন্তু লাইনটা কেটে দিবে। একই নিয়মে আমি নিচে একটা বলে দিই যে এই যে পরেরটা আছে ক্যারেক্টার, ক্যারেক্টার হচ্ছে যে ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্র। মনে করেন যে আমাদের পেইনটা হচ্ছে একটা চরিত্র, ঠিক আছে, পেইন পেইন, হ্যাঁ পেইনটা একটা চরিত্র।
তো এই যে মানে আমরা যখন একটা চরিত্র খুঁজে পেলাম, হ্যাঁ, তখন এই সেটাও কিন্তু আমাদের কিন্তু এইটা হবে, সরি মানে চরিত্রটা আমি একটু ভুল বলছি, পেইনটা চরিত্র না, মানে পেইনের ধরনটা আছে চরিত্র, বলছে যে মানে মানে ব্যথাটা আছে স্টিচিং পেইন, এটা আছে চরিত্র। তো আমাদের রুব্রিকটা আছে পেইন, আর এটাকে যখন স্পেসিফাই করা হচ্ছে যে বিশেষ কোনো ল্যাঙ্গুয়েজে সেটাকে আবার বোঝানো হচ্ছে যে মানে সুচ ফুটানো ব্যথা বা টেনে ধরার মতো ব্যথা অথবা মানে কামড়ানো টাইপের ব্যথা, এইটা হচ্ছে আপনার এই যে ক্যারেক্টার। ক্যারেক্টার বলে যে যখন একটা রুগী যখন একটা লক্ষণ প্রকাশ করে তার সাথে অতিরিক্ত কোনো বিশেষণ দেয়, তখন সেটা একটা ক্যারেক্টার হয়। তো এই ক্যারেক্টার গুলো কিন্তু একই নিয়মে সাজানো থাকে। আমি স্যার শোনা যাচ্ছে না স্যার। লাইনটি কাটা গেল। মনে হয় হ্যাং হয়ে গেছে। স্যার তো মনে হয় লেকচার দিয়ে যাচ্ছে। আমাদের টাইমও শেষ হয়ে গেছে, ওই তো নেক্সট ক্লাসের সময় আছে আর 3 মিনিট, আর তো কিছু করা যাবে না এমনিতে। নাসির ভাই, হ্যাঁ, ওই যে ফোর্থ ব্যাচের কোনো পাননি আপনি লিংক ক্লাস করার? না আমি পাইও না আর ঢুকিও না এখন, ভালো লাগে না আমার। পরিবেশের অবস্থা খারাপ, খবর নিলাম। কেন? গেল তারিখে 3 জন নাকি 4 জন হয়েছে মাত্র, এটা নিয়ে বকাবকি স্যারে, ওরা বলতেছে ক্লাস বন্ধ করে দেবে। আমরা তো মনে হচ্ছে না আমরাই খারাপ, এটা আমাদের চা ওরা হয়েছে, কিন্তু ওদের গাইডেন্স ভালো ছিল, গাইড ক্লাস ভালো ছিল। ওদের তো যে সেট আপ গেট আপ দেখলাম আমি তো খুব বাস্তবতায় অনেক ভালো ছিল গাইড ক্লাস। এটা আবার কি আসলো? আচ্ছা লাইনটা মনে হয় কেটে যাবে, আমরা ইয়ে করে লিভ নিয়ে নেই। না কাটা পর্যন্ত থাকেন, অসুবিধা তো নাই। কাটলে কাটলে তো ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কেটে দেবে। ও আচ্ছা, শামসুদ্দৌলা তো ভাই, তো দেখলাম অনেকগুলো স্টুডেন্ট অ্যাডমিট হইলো এবং তাদের তো আগ্রহ, তারপরে তারা আমাদের মতো একদম ফ্রেশ খুব কম। অনেকে আছে প্র্যাকটিস করে, তারপরে অনেকে আছে হয়তো ওই যে এই কলেজের শেষ দিকে আছে, তাদের এক একজনের সে কি আকাঙ্ক্ষা শেখার উদ্যম্য আগ্রহ দেখে তো আমি মোটামুটি ইমপ্রেসড হয়ে গেছিলাম। হ্যালো, জি স্যার, শুনতে আপনারা পাচ্ছি। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ মানে আজকে টেকনিক্যাল প্রবলেম এত বেশি হয়েছে, আপনাদের সাথে আসলে নিরবিচ্ছিন্ন সংযোগ দিতে পারি নাই। সামনে হ্যাঁ, ক্লাসের জন্য আপনারা যে কাজটি করবেন সেটা হলো রেপার্টরি অবশ্যই কিনবেন, আর এই ভিডিওটা বারবার শুনে রেপার্টরি মিলিয়ে মিলিয়ে একটু শেখার চেষ্টা করবেন। আমি স্যার সামনে ক্লাসে আপনাদের ক্যারেক্টারটা একটু দেখাবেন না? ক্যারেক্টারটা এখন সময় নাই তো, এটা আমাকে লাইন ছেড়ে দেওয়ার সময় কত নাই, ঠিক আছে? পেজে আমি একটা পেজ নাম্বারটা আমি সামনে ক্লাসে এটা নিয়ে আলোচনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে তারা ক্লাস